আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি আপনাদের সামনে পুরাতন ঐতিহাসিক যেসব সামান জিনিসপত্র তুলে ধরব, সেগুলো আমার পরিবারের সম্মানিত দুজন ব্যক্তি, একজন আমার দাদি নবাবজাদি সৈয়দা বিবি সাহেবানী এবং আমার আম্মাজান শেখ নীলুফা বেগম, উনার পরিবার এবং খানদানের এই দুই ব্যক্তি তাদের খানদানের পরিবার থেকে প্রাপ্ত এইসব সামান জিনিসপত্র এবং মুঘল আমলের, সুলতানি আমলের, নবাব আমলের এগুলির ব্যবহার্য এবং তারা এগুলি ব্যবহার করেছেন তাদের পরিবারে, সেই সব জিনিসপত্র, পুরাতন জিনিসপত্র যেগুলি ঐতিহাসিক সাক্ষী গ্রহণ করছে, তারিখের সাক্ষী হয়ে আছে, সেই সব জিনিসপত্রগুলি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেগুলি পরিচয় করাই। আপনাদের আমি ইসলামের ইতিহাস এবং ইসলামের দর্শন, সুফিবাদ, যে ইসলামিক সংস্কৃতির উপরে প্রভাব এবং জিনিসপত্রের উপরে যে প্রভাব বিস্তার ভাবে পড়ছে সেটা দেখানোর জন্য আমার পরিবারে এটা হচ্ছে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পরিবারে রাখা এই রেহেলা, এটাকে রেহেলা বলে। এটা মূলত আল কোরআন শরীফ এবং কিতাব রাখার জন্য ব্যবহার করা হয়। মূলত এটা আমার কাছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেহেলাটা কাছ থেকে আসলে দেখতে পারবেন, এটা নির্দিষ্ট করে কোরআন শরীফ রাখারই জন্য তৈরি করা হয়েছে। এখানে লেখা আছে হাতে খোদাই করা কাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই পাশেই কিন্তু এই কোরআনের এই আয়াত লেখা আছে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খুব রেয়ার একটা রেহেলা, আমি এটা সচরাচর সব জায়গায় আমি দেখতে পাইনি। আমি যখন এটা ইন্ডিয়াতে গেছি, উত্তরপ্রদেশে লখনৌতে, তখন আমি নবাব সৈয়দ জাফর মীর আব্দুল্লাহ সাহেবের বাড়িতে একটা রেহেল দেখছি। সেটা হচ্ছে ছোট, তার মধ্যে এইরকম এই আদলেই এই নকশাকারীর মধ্যে নকশা করা ছিল এবং ছোট করে লেখা ছিল এবং খোদাই করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও 200 বছরের কাছাকাছি হয়ে গেছে, এটা আমাদের পরিবারের সঙ্গে আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এটা খুব ভয় লাগে, খুব আদবের সঙ্গে দেখাচ্ছি, খুব নাজুক। সেটা হচ্ছে এই কোরআন শরীফ। এই কোরআন শরীফটা এটা আমার দাদা শেখ জুলফিকার, আমার দাদা যান, উনি এটা তেলাওয়াত করতেন। ওনাকে এটা আমার দাদির বাবা, মানে আমার দাদা জানের শ্বশুর, উনি ওনাকে এটাকে দিছিলেন, উনি তেলাওয়াত করতেন। এরপরে আমার বাবাকে দিছিলেন, আমার বাবা তেলাওয়াত করতেন। আমার বাবার পরে আমার আম্মাজানকে দেখছি, উনি ফজরের সময় তেলাওয়াত করতেন। এবং এভাবে সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্য হয়েছে এটা তেলাওয়াত করতে। তো আমি এটা খুলতে খুব ভয় পাচ্ছি। ভিতরে এটা হাতে লেখা কোরআন শরীফ এবং ফার্সিতে এখানে অনুবাদ করা আছে। এছাড়া আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই তাসবিহ। খুব ছোট একটা তাসবিহ, খুব রেয়ার, সাদা পাথরের তাসবিহ। এখানে যে তাসবিহ যে পুঁতিগুলি আছে, এগুলোর মধ্যে একটাতে লেখা আছে আল্লাহু, আরেকটাতে লেখা আছে মুহাম্মদ ছোট করে। আর এখানে সাক্ষীর মূল জায়গাটাতে ভেঙে গেছে, এই পাশে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইনুস লেখা আছে। এটাও মোটামুটি 200 বছর হয়ে গেছে। এটা পাথরের তৈরি, সাদা পাথরের তৈরি। আরেকটা জিনিস আপনাদের একদম না দেখালেই না, মুহাম্মদের একটা জিনিস, এটা হচ্ছে এই কুপি বাতির স্ট্যান্ড, বা এটাকে দেখাও বলে, কুপি রাখা। এটা বেলজিয়ামের একটা কুপি। হ্যাঁ, বেলজিয়াম থেকে কুপিগুলি অ্যাভেলেবেল, একদম সচরাচর যে কুপি আমরা দেখতে পাই, আমি এই কুপি খুব কম দেখতে পারছি। আমার দাদি এটা ইউজ করতেন, নিচের স্ট্যান্ডটাকে দেখা বলে। উনি মূলত কোরআন শরীফ পড়ার সময় যখন ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না তখন। এছাড়া আমার আম্মা যাদের কাছে শুনছি যে রান্নার সময় যখন ইলেকট্রিসিটি ছিল না তখন ব্যবহার করতেন। তো এটা মোহাম্মতের স্মৃতি, কুপি তো ভেঙে চৌচির হয়ে গেছে, তারপরও স্মৃতি হিসাবে, মোহাম্মত হিসাবে আমি এটা রেখে দিচ্ছি পরিবারে। এছাড়া আমার কাছে আছে একটা জিনিস, সেটা হচ্ছে এই আংটি।
এই আংটি আকির পাথরের মধ্যে নাদি আলী শরীফ লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর একটা হাদিস, উনি এটা আল্লাহ তাআলা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফুল আলী রাদিয়াল্লাহু তাআলাকে তলব করছিলেন, সেরকম একটা হাদিস। যে আমি যতটুকু ছোট করে বলি যে কুল্লা হাম্মি ওয়া গাম্মিন সাইনজালি ইয়ালি 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 এরকম করে লেখা আছে। এটাও মোটামুটি 300 বছর হয়ে গেছে এই আংটি। এটা আমার পরিবারে, আমি তাকে খুব সযত্নে রেখে দিচ্ছি। আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে এই বক্স। এই বক্সটার মধ্যে আমরা কিছু প্রয়োজনীয় এবং মূল্যবান আমাদের স্মৃতির কিছু জিনিসপত্র রেখে দিচ্ছি। এই বক্সটা হচ্ছে পিওর সিলভার চান্দি বক্স। এটা 1949 সালের এই বক্সটা। একটু কাছের থেকে আসলে আপনারা দেখতে পারবেন যেটা 1949 সালের একটা বক্স। তো এভাবে আমি আরো আস্তে আস্তে আপনাদের একটু ধৈর্য সহকারে আমি আপনাদের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আমার সঙ্গে থাকুন, আমি আরো কিছু দেখানোর চেষ্টা করছি। আজকে খুবই একটা ঐতিহাসিক, আর মানুষের অনেকের কৌতূহল আছে যারা এটার বিষয় নিয়ে খুব কৌতূহল দেখায়। আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মালমাল মুসলিম শাড়ির একটা অংশ। আসলে আমি এই মুসলিম শাড়িটি আমার দাদির খানদান থেকে পাওয়া। আপনাদের দেখাচ্ছি যে উপরের অংশটা হচ্ছে পাড়, আর যে জমিনের মাঝখানে যে এমবস করা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে আপনার এখানে চারপাশে জরি সুতা দিয়ে কাজ করা। আর এখানে কিন্তু আপনার এই স্বর্ণের গোল্ডের সুতার কাজ আছে, চারপাশে জরির কাছে গোল্ডের সুতার কাজ আছে। আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি যে যখন দেখি এটা একদম খোলা অবস্থায় ছিল, তখন এই এখান থেকে এই যে গোল্ডের সুতাগুলি আপনার ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে গোল্ডের সুতাগুলি ছিঁড়ে ছিঁড়ে বের করে নেওয়া হয়েছিল। আর এখানে দুই একটা ডিজাইনের মধ্যে, যেমন এটার মধ্যে গোল্ডের সুতা আছে, এখানে কিছু পাড় আছে, পাড়ের মধ্যে একদম হালকা করে দেখলে দেখা যাবে যে কিছু কিছু জায়গায় আপনার এই স্বর্ণের সুতা দিয়ে কাজ করা। তো মসলিনের যেই নিখুঁততা সেটা হচ্ছে একদম কাচের মতো। যেই কাপড়টা, এই কাপড় আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এই শাড়িটারে এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার পেছনে কিন্তু আমরা একটা এন্টি সিল্ক, সবুজ একটা এন্টি সিল্ক মোটা কাপড় দিয়ে ফ্রেমের মধ্যে আমরা এটা বাঁধাই করছি। আর একটু কাছ থেকে দেখলে, একটু আরো কাছে আসলাম, এই যে দেখতে পারতেছেন না, এইটা হচ্ছে এই যে কাচের মতো স্বচ্ছ পাতলা কাপড়, মাঝখানে এই যে জরির কাজ করা, এইটা হচ্ছে মুসলিম কাপড়। আর আমরা এটাকে ফ্রেমে বাঁধাই করার জন্য একদম কাছ থেকে দেখালাম, এটা একটা মোটা এন্টি সিল্ক কাপড় দিছি যেন পাতলা কাপড়টা পেছন থেকে ওটা মোটা কাপড়টা যেন সাপোর্ট হয়ে থাকে। আর যেহেতু এটা একটু অফ হোয়াইট সবুজ রঙ, অনেক দীর্ঘদিনের সময়ের শাড়ি এটা। আর আপনাদের অনেক কাছ থেকে দেখালাম এই জন্যই যে আমরা যে মসলিনের হুনার নাকাশকারী নকশাকারীর যেই ডিজাইন, তার দক্ষতা, এই জন্য আমি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। একেবারেই কাচের মতো একদম স্বচ্ছ পাতলা, এর জন্য একদম কাছ থেকে না গেলে অনেকে বুঝতে পারবেন না, এই জন্য কাছ থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। এবং আপনাদের আরেকটি ইনফরমেশন দিই যে এই শাড়িটার যে নাম, মুসলিমের কিন্তু অনেক রকম নাম আছে মুসলিম শাড়ি, নয়ন সুখ, বদন খাস, ঝুনা, শাবনম। এটা হচ্ছে আপনার, আমি কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছিল যে এটা বদন খাস মালমাল। তো আরেকটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে যে মুসলিমের আরেকটা নাম কিন্তু মালমাল। মালমাল হচ্ছে আপনারা দেখবেন যে একটা হিন্দি সিনেমার মধ্যে একটা গান আছে, হাওয়া মে উড়তা যায় মোরা লাল দুপাট্টা মালমাল। তো এই হচ্ছে মালমাল আর মসলিন একই জিনিস, নাম ভিন্ন। তবে এখন আমরা যতটুকু জানি যে এই মসলিনের একটা জেনারেশন
বলা হয় আপনার জামদানি শাড়িকে। তো আমরা আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এই শাড়িটি। এটা আমার দাদির খানদান থেকে আমরা এটাকে সংরক্ষণ করে রাখছি এবং এটা আপনাদের সামনের জন্য খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে আপনাদের আরেকটি মজার জিনিস এবং কৌতূহলী জিনিস, বিনোদনের জিনিস এবং মানুষের অন্তরের একটা খোরাক, যার দ্বারা মানুষ সঙ্গীত শ্রবণ করে থাকেন, সেটা হচ্ছে গ্রামোফোন। আরেকটা কথা হচ্ছে গ্রামোফোন কিন্তু অনেকেই কলের গান নামে পরিচিত, অনেকে কলের গান বলে থাকেন। এই গ্রামোফোনটি আমাদের প্রায় 100 বছরের উপরে গ্রামোফোনটি আছে। আজকে আমি গ্রামোফোনটি আপনাদের পরিচয় করাই দিব যে গ্রামোফোনের ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো। আপনি একটু কাছে আসলে আমি অনেক কিছু আপনাদের দেখাবো। যেমন এখানে আছে রেকর্ড, হ্যাঁ, আর এই রেকর্ডের এটা হচ্ছে প্লেট, হ্যাঁ, প্লেট এটার উপর রেকর্ডটা বসাতে হয়। তার আগে এখানে এই যে আমরা হ্যান্ডেলটা দেখাচ্ছে, এটাকে আপনার প্রেস করে এভাবে ঘুরাইতে হয়। ঘুরানোর পরে এটা আপনার এইখানে রেকর্ডটি বসাইতে হয়। এখানে এই যে এটার উপরে রেকর্ড দানির উপরে বসাইতে হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ভলিউমের এখানে বাড়ানো কমানোর ভলিউম আছে। আর যখন এটাকে এটা করতে হয়, এখানে একটা প্রেস বাটন আছে, এই যে সেটাকে প্রেস বাটন আছে, এটা প্রেস করলে তখন এটার উপরে এটা ঘুরতে থাকে। আমি অবশ্যই এটাকে ঘোরাতে পারি, হ্যাঁ, একটু করলে আমি ঘুরাই দেখাবো। এবং এর মধ্যে পিন হয়, এই পিনও আছে আমার কাছে, আমি দেখাবো। এই পিন এখানে বসায় দিলে দেন যখন এটা ঘুরতে থাকবে, এটা যখন এরকম ঘুরতে থাকবে তখন আস্তে করে এটা বসায় দিলে তখন আপনার গান পরিবেশন হতে থাকবে। এবং এই বাদ্যযন্ত্র একসময় অনেক ডিমান্ডেবল ছিল, যে মানুষের বিয়ে শাদী, সুন্নত খাতার সময় এবং বিভিন্ন সামা কাওয়ালি এবং বিভিন্ন উর্দু গজল পরিবেশন করা হতো এবং এটা বিনোদনের একটা বিশেষ মাধ্যম ছিল এই গ্রামে। একটা পুরাতন শতবর্ষী ঘড়ি দেখাবো, একটু কষ্ট করতে হবে আসলে। এই হচ্ছে আমাদের পুরাতন দেয়াল ঘড়ি, এটা ক্যান্সেল ঘড়ি বলা হয়, জার্মানির তৈরি যতটুকু জানি। আর ব্রিটিশ আমলের ঘড়ি, আমাদের সঙ্গে দীর্ঘদিন আছে। তবে এই ঘড়িকে কিন্তু আরেকটা ঘড়ি বলে, সেটা হচ্ছে চাবি দেওয়া ঘড়ি বা দম দেওয়া ঘড়ি, দমনা ঘড়ি বা দম দেওয়া ঘড়ি। তার কারণ আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে যে এই হচ্ছে ঘড়ির চাবি, এই চাবি দিয়ে দম দিতে হয়। চাবি দিলে এই চাবি দিয়ে দম দিতে হয়। এখানে যে ঘড়ি দেখতে পাচ্ছেন, এখানে দুটো ছিদ্র আছে, এই দুটো ছিদ্রের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ, যে এখানে চাবি দিতে হয় আর এখানে চাবি দিতে হয়, হ্যাঁ, এই দুটো জায়গায় চাবি দিতে হয়। এই দুটো জায়গায় চাবি দিলে, একটা দিলে ঘড়ি চলতে থাকে, আরেকটা দিকে চাবি দিলে দম দিলে এই যে এখানে যে ঘন্টা দেখতেছেন, এটার নাম আসলে হচ্ছে পেন্ডুলাম, হ্যাঁ, এই পেন্ডুলাম চলতে থাকে, ঘন্টা তখন চলতে থাকে। তো এটাকে দম দেওয়া ঘড়ি বলে। এই দম দেওয়া, এই চাবি দিলে দম দেওয়া হয়, দম দিলে ঘড়িটা চলতে থাকে। তবে এই ঘড়ি চলতে থাকবে, এটা চাবি দিলে আপনার 10 দিন আপনার অনায়াসে চলতে থাকবে। এবং এভাবে 1, 2, 3, 4 যখন হবে তখন একটা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে 5, 6, 7 ঢং 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 করে আওয়াজ হবে। 12টার সময় তো একদম বেগুটি অবস্থা, সবাই ঘুম ভেঙে যায় এবং সবাই ঘুম থেকে জেগে উঠে। আর এই জন্য এটা আমরা এখন বন্ধই রাখছি, কিন্তু এটা চলতে থাকে। এটা যদি আমি চাবি দিই, দম দিই, তাহলে এটা চলতে থাকে। চাবি দিলে এই ঘড়ি চলতে থাকে, আর যদি চাবি না দিই বা যদি দম না দিই, তাহলে ঘড়িটা বন্ধ হয়ে যায়। ছোটবেলা একটা গান শুনতাম, সেটা হচ্ছে হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। তো এই যে দম চলে গেলে যে শেষ, বা দম ফুরাইলে ঠুস, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে
ঠুস, দম ফুরাইলে ঠুস। তো এই যে দম ফুরাইলে ঠুস, এই ঘড়ি ঠিক এরকমই, যে দম যতক্ষণ থাকে এই ঘড়ি চলতে থাকে, যদি আমরা দম দিই তো এই ঘড়ি চলতে থাকে, এবং এই পেন্ডুলামও চলতে থাকে, এটাকে পেন্ডুলাম বলে। আর মজার বিষয় হচ্ছে, আপনাদের একটা মানে সিক্রেট বলি, সেটা হচ্ছে যে এখন তো এটা বন্ধ রাখছি, কিন্তু যখন আমি ভূমিকম্প হয়, বিছানায় থাকি, তখন ভূমিকম্প হলে যখন খাট নড়ে যায়, তখন আমি খুব দ্রুত নিচে এসে এই ঘড়ির দিকে তাকিয়ে থাকি। তখন দেখি যে এই যে পেন্ডুলামটা দেখতেছেন না, এই পেন্ডুলামটা তখন ভূমিকম্প হলে এটা আপনা আপনি এইভাবে নড়তে থাকে। হ্যাঁ, যদিও বন্ধ থাকে, নড়তে থাকে। তো যখন এটা নড়তে থাকে, তখন আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিই এবং ডিসিশন নিয়ে বাড়ির সবাইকে জানাই, এবং বন্ধু বান্ধব যেখানে আসতে বলতে থাকি যে আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে, আমি শিওর, মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি। এর মধ্যে তো এরপরে কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমে দেখায় যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। তো আজকে বন্ধু বান্ধব যেখানে আসছে, আজকে আমি সিক্রেটটা বলে দিলাম যে এই ঘড়ির পেন্ডুলাম যখন বলতে থাকে তখন এই ভূমিকম্পটা হয়। আমাদের এই ঘড়ি আমাদের পরিবারের সঙ্গে আছে, আমাদের মেম্বার সদস্য বলতে পারে 150 বছর ব্রিটিশ আমলের এই ঘড়ি আমাদের পরিবারের সঙ্গে আছে। এখন তো আর এই ঘড়ি দেখা যায় না, অনেক জায়গায় হয়তো দেখা যায়। আমরা খুব স্মৃতি হিসাবে সযত্নে আমাদের এই পরিবারের খানদানের এই ঘড়ি আমরা সযত্নে রাখছি। আমরা আপনাদের আরও কিছু জিনিসপত্র আমরা দেখাবো, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের আরো অনেক কিছু পুরাতন সামগ্রী আপনাদের পরিচয় করব। আপনাদের খুবই একটা মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে যে বর বা দুলহা যখন দুলহানের বাড়িতে যায়, বর জাতি যখন যায়, তখন বরের জন্য আর বরের সঙ্গীদের জন্য একটা খানা, একটা সুন্দর একটা খাবারের একটা আয়োজন করা হয়, এবং সেই খানাটা কিসের পরিবেশন করা হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার নাম হচ্ছে সেইনি। এটা হচ্ছে সেইনি, এবং এটার মধ্যে বরদের যে খানা দেওয়া হয় বিয়ে বাড়িতে, আপনারা যারা বিয়ে বাড়িতে গেছেন, এখন এই ডিশে বা এই সেইনির মধ্যে পরিবেশন অনেক জায়গায় করে না, আমি এখন দেখতে পাই না। সেটা হচ্ছে যে এই ডিশের মধ্যে, সেইনির মধ্যে যে খাবার পরিবেশন করে সেটাকে বলা হয় শাকরানা, বা অনেক জায়গায় বলা হয় শাকরখানা। তো এই শাকরখানা, এই সেইনির মধ্যে মাঝখানে খাসি এবং মুরগি রোস্ট জ্বালা দিয়ে খুব সুন্দর এক ঐতিহ্যবাহী, এটা আমাদের দেশে যে বরের খানা দিতে হবে, সেই বরের খানাকে কত সুন্দর এবং মুগ্ধকর, আকর্ষণীয় করা যায়, সেই জন্য এই শ্রেণীতে তখন দিতেন। আর এই শ্রেণী তখন যারা ব্যবহার করতেন বুনিয়াদি পরিবারে, আমি আপনাদের একটা সুন্দর ইনফরমেশন আজকে দিব যে এই শ্রেণীর যে কারুকার্য, আপনি একটু সামনে আসতে দেখতে পাবেন যে এই শ্রেণীর মধ্যে যে কারুকার্য আছে, এই কারুকার্য কিন্তু একটা ঐতিহ্য বহন করে। সেটা হচ্ছে গঙ্গা যমুনা তহসিব। আপনারা জানেন যে গঙ্গা যমুনা তহসিব বলতে আমরা বুঝি যে ইরানের গোলাপ ফুল আর হচ্ছে ভারতের পদ্ম ফুল। ईरान के कमल और हिंदुस्तान की ईरान के गुलाब और हिंदुस्तान की कमल। কিন্তু আমি আজকে আপনাদের একটা সুন্দর গঙ্গা যমুনা তহসিবের নকশাকারী ডিজাইন দেখাবো। সেটা হচ্ছে ইরানের গোলাপ ফুল আর হিন্দুস্তানের, একটু কাছে দেখবেন একদম, হিন্দুস্তানের ময়ূর, এরকম মেলা ময়ূর। এবং এতে গঙ্গা যমুনা তহসিব ইরান আর হিন্দুস্তানের যে হিন্দু এবং মুসলমানদের মুঘলের সময় এবং নবাবীর সময় যে গঙ্গা যমুনা তহসিব শুরু হলো, সেটা আমরা অনেক কিছুতে, এবং লাল ইটের বাড়ি থেকে শুরু করে আমরা বিভিন্ন ঐশ্বর্যপত্রের মধ্যে এই গঙ্গা যমুনা তহসিবের বিষয় আমরা দেখতে পারি। এটা আমার দাদির পরিবারের ছিল। আমরা এটাকে বর যখন আসতো তখন এটার মধ্যে সেই শাকর খানা পরিবেশন করা হতো। আর একটা মজার বিষয় আপনাদের দেখাচ্ছে, সেটা হচ্ছে এইখানে যে চীনামাটির জামবাটিগুলি আছে, সেগুলি কিন্তু এই শাকরখানার মধ্যেই কিন্তু একটা সেটের মধ্যে থাকে।
এগুলির মধ্যে বিভিন্ন মিষ্টান্ন, পায়েস, পিন্নি এগুলি পরিবেশন করা হতো। আর এগুলির মধ্যে ছোট ছোট প্লেটের মধ্যে আমরা দেখেছি যে ফুল ফল, বিভিন্ন হালুয়া দিয়ে বিভিন্ন নকশাকারী ডিজাইন, কুমির, গাছের পাতা, অনেক রকম বাঘ, ভাল্লুক, সিংহ এগুলি সামনে দিয়ে খুব সুন্দরভাবে শৌখিনভাবে এই খাবার পরিবেশন করা হতো। আরেকটা মজার বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে দুটি গ্লাস। এই দুটি গ্লাসও ব্রিটিশ আমলের সময় গ্লাস, তবে এই গ্লাস দুটি ব্যবহার করা হতো বরদের জন্য। বরের জন্য এই গ্লাস দুটি ব্যবহার করা হতো। বর যখন কনের বাড়িতে আসতো তখন বরদের যখন ফটকের সামনে, গেটের সামনে বরদের ধরা হতো যে না, ঢুকতে দেওয়া হবে না, তার ঢোকার আগে তখন এসব গ্লাসগুলিতে শরবত পরিবেশন করতো এবং সামনে একজন এই যেই ডিশ বা ট্রে আছে এটা ধরে এভাবে দাঁড়িয়ে থাকতো। এবং এর নিচে যে আপনি ডিশটা দেখছেন, এটা ব্রিটিশ আমলের, এখানে গুড লাক কথাটা লেখা আছে, এই জন্য খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে এটা ব্রিটিশ আমলের সময়কার ব্যবহার্য। এটাও আমার দাদির পরিবারের থেকেই পাওয়া। আর সবচেয়ে মজার আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে খাস দাম। আপনারা হয়তো পান দাম শুনছেন, আমি পান দাম দেখাবো। আর এটা হচ্ছে খাস দাম। হ্যাঁ, এটা খাস দাম। আর পানদান হচ্ছে এটা হচ্ছে পানদান। এটা হচ্ছে পানদান, এটা নর্মালি ব্যবহার করা হয়। আর পানদান আর খাস দানের মধ্যে যে একটা পার্থক্য, দূরত্ব, সেটা হচ্ছে যে এই খাস দান যখন বাড়িতে খুব খাস মেহমান আসেন, অতিথি আসেন, বিয়ে বাড়িতে হয়, মেহফিল হয়, ইসলামিক মেহফিল যখন হতো এবং বাড়িতে বিয়ে বাড়ির আত্মীয় স্বজন যখন একজনের বাড়ি থেকে আরেকজন মেহমানদারির জন্য আসতো, তখন একজন দায়িত্বই ছিল যে খাস দানটা নিয়ে তার সামনে থাকা। এই খাস দানের বিশেষত্ব এটা হচ্ছে, খাস দান আরেকটা খাস দান ছিল, সেই খাস দান আমি আপনাদের দেখাবো। খাস দান, এই খাস দানও কিন্তু আপনার এটা হচ্ছে পানেরই জন্য ব্যবহার করা হয়। এই খাস দান পানের জন্য ব্যবহার করা হয়। এখানে পান বানানো থাকে, এরকম করা থাকে। আর এখানে পানের যে এইসব জিনিস ব্যবহার করা হয়, যেমন চুন, খায়ের, জর্দা, মৌরি আর অন্যান্য সরঞ্জামগুলি, সুপারি, এগুলির মধ্যে থাকে। এবং এটা খাস দান হচ্ছে খাস মেহমানের জন্য হচ্ছে খাস দান। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে এই খাস দানের দিকে যদি একটু কাছে এসে দেখেন যে খাস দানটা হচ্ছে মুঘল আমলের খাস দান। এই খাস দানের একটা বিশেষত্ব হচ্ছে, রয়্যালিটি হচ্ছে গম্বুজ। গম্বুজ, তখন এই গম্বুজ যেমন আমরা তাজমহল, তারপরে হুমায়ুনের মাকবারা, শাহজাহানের জামে মসজিদ, এর উপরে এই আদলের যে গম্বুজের আকৃতি করে এই সারফোসটা করা হতো। উপরে যেটাকে সারফোস বলে, মানে উপরে মাথার মুকুট আর কি, এটাকে সারফোস, এটাকে এই আদলেই, গম্বুজের আদলে করা হতো। এবং এইটা খুব খাস মেহমানদারির জন্য করা হতো। এটা মুঘল আমলের। এটাও আমার নানুর পরিবারের, নিচেটা দাদির পরিবারের। এবং এটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আরো অনেক কিছু তুলে ধরবো। পানদান তো আরো অনেক আছে, দেখাবো। এটাও পানদান এবং খাস দানের সঙ্গে যে একটা পার্থক্য, সেটা আপনাদের আজকে দেখালাম। এগুলি সবই আমার দাদির পরিবার, মায়ের পরিবার, দুজনের পরিবার থেকে প্রাপ্ত। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু আমরা পুজো দেখাতে যাচ্ছি। আমার হাতে যে পটটা দেখতে পাচ্ছেন, একটু কাছে আসলে দেখতে পাবেন, এটাকে বলা হয় মাট্টোয়া। মাট্টোয়া হলো আচার দান। এটার মধ্যে ব্রিটিশ আমলে আচার রাখা হতো। এটা আমি এটার মধ্যে অনেকে দেখছি, আমার বাসায় দেখছি যে ঘি রাখতে দেখছি এবং লবণও রাখতে দেখছি। এটা আরো বড় বড় ছিল, এগুলি হয়তো ভেঙে গেছে, আমি এটা সযত্নে রাখছি, এটা ব্রিটিশ আমলের। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই হুক্কা বা পাইপ। এটার বিশেষত্ব হচ্ছে যে এটাকে বলা হয়, বিভিন্ন নাম আছে হুক্কা বা পাইপের, বিভিন্ন নাম আছে। এটার নাম হচ্ছে বৃন্দাবনী হুক্কা। এটা ভারতের বৃন্দাবনের হুক্কা। এই জন্য বৃন্দাবনী হুক্কার কিছু বিশেষত্ব আছে। এখানে যে এটাকে চিলম বলা হয়, এখানে কয়লা দেওয়া হয়।
আর এখানে গরম পানি থাকে এটা ভিতরে, আর এখান থেকে যখন এটা যিনি হুক্কা খান, হ্যাঁ, তখন একটা গড়গড় করে একটা শব্দ হয়। হ্যাঁ, তো চিলেমের মধ্যে আবার বাতাস করে, যখন চিলেমের মধ্যে কয়লা থাকে। তো এই বৃন্দাবনী হুক্কা একটা বিশেষত্ব দেখায়, যেটা যে বৃন্দাবনী হুক্কা, সেটা হচ্ছে যে এই যে চিলামটা দেখতেছেন না, এই চিলামটা একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে এই চিলেমের মধ্যে একটা পাখির ছবি আছে। হ্যাঁ, একটা পাখির, এই যে পাখির একটা ছবি আছে, পাখির একটা ছবি আছে। এটাকে কুক পাখি বলা হয়, আবার অনেক গ্রামের বাড়িতে এটাকে কানাকোকা পাখি বলা হয়। যখন এই বৃন্দাবনী হুক্কা যখন যিনি খান, যিনি টান দিচ্ছেন, আমি দেখছি শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে এই কুক পাখির মতো গড়গড় একটা আওয়াজ শব্দ হয়। এই জন্য এখানে এই ছবিটা দিয়ে এই বৃন্দাবনী হুক্কাকে আইডেন্টিফাই করা হলো। আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্ট্রে, এটার 3টা পা ছিল, এটা ব্রিটিশ আমলের স্ট্রে। যখন সিগার খাইছেন তখন তারা এটার মধ্যে স্ট্রে ছাই, হ্যাঁ, চিঙ্গারি এটার মধ্যে ফেলছেন। তো এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা স্ট্রে দেখালাম। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা কলস, অনেক ওয়েটফুল কলস। কলসের একটা বিশেষত্ব আছে, যে কলসটা কিন্তু পিতলের কলস না, আবার একেবারে তামার কলস হলো। এটার মধ্যে কিছু মেটেল করা আছে। আপনি এদিকে দেখবেন যে এটার যখন গরম হয়, এটার পানিটা তখন ঠান্ডা থাকে, আর ঠান্ডার সময় এই পানিটা আস্তে আস্তে তার তাপমাত্রায় একটা উষ্ণ পানি এটার মধ্যে পাওয়া যায়। এটা খুব ওয়েট, হ্যাঁ, এটা খুব ওয়েট। আমি এটার ভিতরে এটা মেটেলগত কিছু মেটেল আছে, এটা বৈশিষ্ট্য যে এটা গরমের সময় পানি প্রচুর ঠান্ডা থাকে, আর ঠান্ডার সময় পানিটা একটু গরম উষ্ণতা থাকে। এটা হয়তো মেটালগত কোনো কারণ আছে। আর একটা মজার জিনিস আপনাকে দেখে, সেটা হচ্ছে এটাকে বলা হয় চিলামচি। এটা আরেকটা নাম হচ্ছে শিলাপচি। হ্যাঁ, এটা আমাদের পরিবারের শিলাপচি, অনেকগুলো শিলাপচি ছিল। আমরা চাচারা সবাই এটা আমার দাদির হাতে আমরা ইউজ করছেন। আর এই শিলাপচিটা, এটাকে চিলামচি বলা হয়। আর এটা হচ্ছে বদনা, বদনার পানি এটা দিয়ে। এই বদনাটা কিন্তু পানি খাওয়ার বদনা। হ্যাঁ, এটা দিয়ে পানি খেত এবং উজু করতো। যখন উজু করতো তখন এই উজুর সময় এই শিলাপচি বা চিলুমচি হাত রেখে তারপর উজু ঢেলে দিত এবং এভাবে এটা ইউজ করা হতো। আরেকটা মজার জিনিস দেখাই এখানে, এটা হচ্ছে খাবার গরম রাখার, এটা খাবার গরম রাখার একটা পাত্র। এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকনা, দুটা পার্ট আছে। হ্যাঁ, এটা একটা পার্ট, আর এখানে এটা হচ্ছে আরেকটা পার্ট আছে, দুটা পার্ট আছে। তো তখন তো চর্বিযুক্ত খাবার মানে গরম রাখার জন্য বারবার হচ্ছে চুলায় রান্না করে গরম করবে, সেটার জন্য না করে এটা নিচে, এটার মধ্যে কয়লা থাকতো, কয়লা দিয়ে এখানে বসায় দিলে এটা গরম থাকতো। আবার অনেক সময় যেখানে ডাবল যেটা দেখালাম না, এটা আর এখানে এটার মধ্যে গরম পানি দিয়ে দেওয়া হতো। গরম পানি দিয়ে দিলে যখন চর্বিযুক্ত তেলের খাবার ছিল, হ্যাঁ, যেমন কাচ্চি বলেন, গোস্তাপা বলেন, হ্যাঁ, পোলাও, হ্যাঁ, কোরমা, এই ধরনের খাবারগুলি যেগুলি চর্বিযুক্ত খাবার ছিল, গোস্তের রেজালা, এগুলিকে একটা সময় নিচে গরম পানি দিয়ে তখন এটাকে খাবারটাকে গরম পরিবেশন করার জন্য এটা ব্যবহার করা হতো। এখানে আসলে দেখতে পাবেন যেমন হাতের কাছে দেখতেছেন না, এগুলি হচ্ছে আপনার, এটা কিন্তু রূপার পেলা। এখানে যে আনুষঙ্গিক আছে, এগুলি বাচ্চাদের সময় ছোট বাচ্চারা যখন নাকি মুখে ভাত দিত, হ্যাঁ, তখন এই কথা আছে না যে রূপার পেলা আর সোনার চামচ। তো এটা রূপার পেলা, সোনার চামচ তো আমি দেখাতে পারলাম না, এটা রূপার পেলা, এটাও রূপার প্লেট। আর এটাও যেটা জগ দেখতেছেন, এটা একটা নকশাকারী একটা জগ হলেও কিন্তু এটা আপনার না, পানির জগ না, এটা হচ্ছে দুধের জগ। এটা দিয়ে দুধ ঢালা হতো,
এটা দুধের জগ। আর এগুলিও মোটামুটি এটাও তামার তৈরি, এগুলির মধ্যে বাচ্চাদের আনুষঙ্গিক জিনিসপত্র করা হতো। আর এটা দিয়ে বাচ্চাদের খাবার খাওয়ানো হতো এই চামচগুলো। আর আমার হাতে যে ফকটা দিতে পারতেছেন, এটা কিন্তু রূপার তৈরি একটা কাঁটা চামচ। আমি কাঁটা চামচ দিয়ে বাড়িতে মোরব্বা তৈরি করতে দেখছি, এটা ব্রিটিশ আমলের একটা কাঁটা চামচ। এবং এরপরে আমি দেখাই এখানে এই জায়গায় আপনাদের দেখাচ্ছি, বলছিলাম যে কিছু পান্ডাম দেখাবো। এখানে আপনারা দেখবেন যে এই একটা পান্ডাম, এটা একটা জালিকারি পান্ডাম, হ্যাঁ। আর এইটাও একটা পান্ডাম, হ্যাঁ। পান্ডামের উপরে দেখবেন যে একটা হাঁস আছে। এই হাঁসের এক বিশেষত্ব হচ্ছে যে এই যে এখানে কিছু মশলা থাকে, এই হাঁসের পেছনে পেটটার মধ্যে মশলা থাকে। তখন যখন পান খায় তখন এখান থেকে এভাবে মশলা হাতে নিয়ে রাখে। এটা হচ্ছে পানদানির একটা বিশেষত্ব। আর এটা হচ্ছে পানের ডাব্বা, এটাও পান রাখা, এটাও পানদানি একটা। এবং এটা হচ্ছে গোলাপদান। এটা গোলাপদান হচ্ছে আপনার এটা আমি মেহফিল বা মিলাদ মাহফিল বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এটাতে গোলাপ জল করে ছিটানো হতো, এটাকে গোলাপদান বলে। আর এটা হচ্ছে আগরদান, আমরা যে আগরবাতি জ্বালাই তখন এর মধ্যে একটা করে আগরবাতি জ্বালা। এছাড়া এটা যেটা আছে এটাও একটা পান্ডাম, এটা পান্ডাম, এটাকে আসামের পান্ডাম বলে আমি শুনছি, এটাকে আসাম পরিবার থেকে শুনছি, তো আসামে পান্ডাম বলা হয়। আর এটাও একটা পান্ডাম। এবং আরো মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পান্ডামে যে সুপারি কাটা, এটাকে বলা হয় সর্তা, এটাকে সর্তা বলা হয়। অনেকে এটাকে জাতি বলা হয়, এক জায়গায় এক রকম নাম বলে, কিন্তু আমরা এটাকে জানি যে এটাকে সর্তাই বলা হয়। সুপারি কাটার জন্য এটাকে সর্তা বলা হয়। এছাড়া আমি আরো মজার একটা জিনিস দেখি, এখানে এই যে কাঁসার প্লেট আর কাঁসার গ্লাস, হ্যাঁ। ওই একটা সময় কাঁসার প্লেট আর কাঁসার গ্লাসের একটা ছিল, তাও ব্রিটিশ আমলের আগে। আস্তে আস্তে এটা হিন্দুরাও ইউজ করছেন, মুসলমানরাও ইউজ করছেন, তারপর আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে এটাও আস্তে আস্তে বের হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের একেবারে না দেখলেই না, এগুলি হচ্ছে আপনার ফুলদান, হ্যাঁ। পুতুলের সময়টা ফুলদান। আর একটা মজার জিনিস আপনাদের দেখেন, একেবারে কাছ থেকে আসলে দেখবেন, এটা হচ্ছে আমার দাদা শেখ জুলফিকার উনি ইউজ করতেন। আপনি যদি মোবাইল ক্যামেরাতে যদি দেখান জুম করে বা কাছ থেকে, নামটা কি দেখা যাচ্ছে এখানে? দেখবেন যে এখানে লেখা আছে, হ্যাঁ। একদম আমি শুধু এটা একটু ঘষে দিচ্ছি, আসলে এই জিনিসগুলি এমন বিধ্বস্ত কালো হয়ে আছে। এখানে আমার দাদার নাম লেখা আছে শেখ জুলফিকার, উনি এটাকে ইউজ করতেন। এগুলিকে পলিশ করতে হয়, কালাই করতে হয়, হ্যাঁ। কালাই করলে এগুলি যে বিধ্বস্ত রং দেখলেন, এই রংগুলি তখন একদম চকচক করতে থাকে, শাইন হতে থাকে। তা আমি এটা খুবই ইম্পর্টেন্ট, আমার দাদা এটা ইউজ করতেন, এটা আমার ওনার নামও লেখা আছে। এছাড়া অনেকগুলি কিছুর মধ্যে অনেক কিছুই আছে যেগুলির মধ্যে ওনাদের নাম লেখা থাকতো, সময় যারা ব্যবহার করতেন। এটা পানি খাওয়ার জন্য ইউজ করতেন, আবার অজু করার জন্য নাকি ইউজ করতেন, হ্যাঁ। তো এই দেখালাম। আর সর্বশেষ একটা মজার জিনিস দেখে, একটা টয়, একটা ক্যামেরা। আপনি একদম কাছ থেকে যদি এসে দেখেন, এটা লেখা আছে যে ভিউ মাস্টার মেড ইন বেলজিয়াম, অনেক ছোট করে লেখা আছে, অনেক ছোট করে লেখা আছে, হ্যাঁ। আর এখানে লেখা আছে ভিউ মাস্টার, বেলজিয়াম থেকে তখন এটা আনা হয়েছে। আমি এটা ছোটবেলা থেকেই এই ক্যামেরাটা আমি দেখছি, যে ছোটবেলা আমার চাচারা যিনি ছিলেন, আমার মেজর চাচারা দেখছি, শেখ আব্দুল হাকিম, উনিও দেখছি যে এটাকে ইউজ করতেন, মানে দেখতেন, মজা করতেন, ওনাদের সময় এটাই ওনারা ব্যবহার করতেন। এবং এটা দিয়ে যখন এভাবে দেখতেন, এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে ওই রাউন্ড রিল ছিল, এখানে রিল ঢুকানো হতো, এভাবে টানা হতো, একের পর এক আসতো। আমি নিজেও রিল দেখছি এটার ভিতরে, যেমন মক্কা শরীফ দেখছি, মদিনা দেখছি, হামাম শরীফ, বিভিন্ন আরব আমিরাতের যেসব দর্শনীয় স্থান আছে, হ্যাঁ, বদরের প্রান্ত, তাইফের, রিলের মধ্যে ছবি থাকে, একটার পর একটা আমরা এভাবে এই করলে একটার পর একটা হয়ে যেতাম। তো এটা যদিও এখন আর এটা নাই, আমরা যখন ছোটবেলায় দেখছি যে অনেক সময় এই ধরনের গোল একটা ইসের মধ্যে নিয়ে আসতো, বায়োস্কোপ বলতো,
যে বায়োস্কোপ, বাচ্চাদের স্কুলের সামনে বায়োস্কোপ দেখানোর জন্য। তো সেটা তো চলে গেছে। এটা তারও আগে ছিল, অ্যাভেলেবেল এগুলি পাওয়া যেত না। এটা বেলজিয়ামের তৈরি, বেলজিয়াম থেকে আসতো। এটা আমাদের পরিবারে এটা ছিল, আমি এটা খুবই সযত্নে এটা রেখে দিচ্ছি। আমি আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আমার হাতে যেই কাচের পাত্রটি দেখতেছেন, এটা আসলে কোনো পাত্র না, এটা হচ্ছে, এটাকে লালা বলা হয়। এটা আপনি আগে এটা ব্রিটিশ আমলের, এটা বেলজিয়ামের তৈরি। এটা যারা আপনারা জমিদার বাড়ি বা পরিবার যেসব বাড়িগুলি গেছেন, মিউজিয়ামে আপনারা দেখবেন যে ঝাড়ের মধ্যে এই লালাগুলি লাগানো থাকে। তো এটা আমার পরিবারের মধ্যে আছে। এটা এই লালা আপনার স্ট্যান্ড করা থাকতো, নিচে গালিচা বসানো থাকতো। যে সময় বিদ্যুৎ ছিল না সেই সময় থেকে ওখানে কোনো মেহফিল জালসা হলে তখন এটাকে সামা আলো দেওয়ার জন্য সামায় মেহফিল, তখন এটা মেহফিলের মাঝখানে বসানো হতো, সবাই বসতো এবং মেহফিলে তখন মেহফিল পালন হতো। এছাড়া মিলাদ কিয়াম যখন হতো তখনও মাঝখানে কয়েকটা স্ট্যান্ড বাই রাখা হতো। এছাড়া এটাকে যেমন লালা বলা হয়, আর এটা আমার বাসাতে যেটা তার অংশ, সেটা হচ্ছে দেয়ালে ফিটিংস করার জন্য এটাকে বলা হয় দিলি। এটাকে বলা হয় লালা, আর এটাকে বলা হয় দিলি। আমি আপনাকে ফিটিংস করার বিষয়টা আমি দেখাচ্ছি। একটু সামনে আসলে দেখতে পাবেন, এখানে বসে এটার মধ্যে একটা স্ক্রু আছে। স্ক্রু ইয়েতে এটা স্ক্রুলে ঘুরালে এটা সুন্দরভাবে বসে পড়ে। এই হচ্ছে লালা দিলির সঙ্গে ফিটিংস হলো। আর এটা অনেকে মোম ব্যবহার করা হয়, আগেও মোম বড় বড় লাল রঙের মোম ব্যবহার করা হতো, কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এটা একটা পেপারস আছে সিলভার রূপালি কালার, একটা পেপার তাবাক পেপার বলা হয়। ওটা দিলে, এটা দেওয়ার পরে এটা একটা সিস্টেম আছে দেওয়ার, ওটা দিলে এইভাবে আলোকিত হয়ে যায়। এছাড়া আপনার আমি বলি যে লাড্ডুর মধ্যে যে রূপালি কালার সিলভার কালার একটা পেপার, ফুয়েল পেপার, ওই টাইপের দিলে এইভাবে জ্বলে। এটাও আমাদের খানদানে, আমাদের পরিবারের মধ্যে দিশামলের থেকে আছে। অনেকগুলো ছিল, ভেঙে গেছে, আরও কয়েকটা আছে, ইনশাল্লাহ আরও দেখাবো। হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমের মধ্যে একটা ছবি বাঁধাই করে আছে। ঠিক একটা ছবি মনে হচ্ছে যে একটা ছবি বাঁধাই করা আছে। একটু সামনের থেকে আসলে দেখতে পাবেন যে ছবিটা বাঁধাই করা আছে একটা ময়ূর। আসলে এটা ছবি না, এটা কিন্তু সেলাই করা একটা বালিশের কাভার। এটা হচ্ছে আমার দাদি সৈয়দা বিবি সাহেবানী, ওনার আম্মার বালিশের কাভার ছিল। অনেকগুলি কাভার ছিল। তো একটা সময় যখন নাকি কিছু জায়গা নষ্ট হয়, তখন এটাকে আমরা সযত্নে রেখে দিয়েছিলাম। এখন এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমরা এই বালিশের কাভারটাকে ফ্রেমে বাঁধাই করে রাখছি, যেন এটা আমাদের মধ্যে স্মৃতি হিসাবে থাকে। যদি এটা বালিশের কাভার, কিন্তু বোঝার কিন্তু না বললে বোঝার কিন্তু ক্ষমতা নাই যে এটা বালিশের কাভার। এটা মোটামুটি 100 থেকে 150 বছর বয়স হয়ে গেছে। এবং একটু কাছ থেকে দেখতে পারেন যে এটা হাতের সেলাই করা। তখন তার এমব্রয়ডারি ওই সময় ছিল না, একদম হাতের সেলাই করা নিখুঁত একটা ময়ূর বসে আছে। আপনাদের আরেকটা মজার জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে একটু কষ্ট করে নিচের দিকে আসতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কার্পেট, এই কার্পেট আপনারা একটু কাছ থেকে দেখলে দেখতে পারবেন যে এই কার্পেটটা কিন্তু কোনো সিল্কি বা রেশমের বা নাইলনের কোনো কার্পেট নেই, এটা কিন্তু পাটের কার্পেট। আপনারা গালিচা, কালিম বা কার্পেট যেটাই বলুন না কেন, এটা কিন্তু পাটের একটা কার্পেট। তা আমাদের দেশে কিন্তু এক সময় পাটের কার্পেট এটা খুব প্রচলিত ছিল।
হ্যাঁ, ঘরে ঘরে আমরা পাটের কার্পেট আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাড়িতেও ছিল, অনেকগুলি ছিল, বিশাল বড় বড় ছিল, খুব ওয়েট হয়। এটার একটাই সমস্যা হচ্ছে, এটা যত পুরাতন হয় তখন এটাকে রং করাতে হয়। যেখানে যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন না, এই ডিজাইনগুলির উপরে কিন্তু রং হয়, রং করতে হয়। আমি ছোটবেলায় দেখছি যে মোহাম্মদপুর মিরপুর এলাকায় যে বড় বড় বিশাল রোডগুলি আছে, রাস্তাগুলি আছে, সেই রাস্তার মধ্যে ফুটপাতের পাশে কিন্তু আপনার এই পাটের এই কার্পেটগুলিতে রং করা হতো। আপনাদের একটা তথ্য দেই, তথ্যটা হচ্ছে যে বাংলাদেশে যখন ইংল্যান্ডের রানী এলিজাবেথ সফর করেন, তখন তার সফরের জায়গার মধ্যে অন্যতম জায়গা ছিল আপনজি জুট মিল, এবং উনি কিন্তু এই পাটের সামগ্রী, পাটের কার্পেটের কথাই ওখানে উল্লেখ করছেন। হ্যাঁ, যে আমাদের দেশে যে পাটের কার্পেটটা তৈরি হতো। তো এখন পাটের বা জুটের যতটুকু বিপ্লব হোক না কেন, এই কার্পেটটা কিন্তু এখন আর তৈরি হয় না। এই কার্পেট টোটালি বন্ধ হয়ে গেছে। আমাদের অনেকগুলি ছিল, এটা পানি লাগলে অনেকটা নষ্ট হয়ে যায়, অনেক ওয়েটফুল হয়। তো আমি এটাকে স্মৃতি হিসেবে রেখে দিছি, যেন সবাই দেখতে পারে, জানতে পারে। এটা প্রায় 1-150 বছর বয়স হয়ে গেছে এই পাটের কার্পেটের। এবং এর যে নকশাকারী, একটু কাছ থেকে যদি দেখেন যে এত সুন্দর করে এই নকশাকারী ছিল, এটার মধ্যে পরিবারের অনেক স্মৃতি বিজড়িত, আমাদের ঘটনা জড়িত আছে। তো এই হচ্ছে পাটের কার্পেট, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো এই পাটের কার্পেট সামনে হতেও পারে তৈরি, আবার না হতে পারে, একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। এখানে কিছু চীনামাটির বা চিনি বাসন কোষণ, চীনামাটির কিছু বাসন কোষণ আছে এখানে, তৈলসূত্রপত্র। এখানে আমার দাদি নবাবজাদি সৈয়দা বিবি সাহেবানী এবং আমার আম্মা জান শেখ নীলুফার বেগম, ইনার পরিবার এবং আমার দাদির পরিবারের ব্যবহার্য এখানে কিছু থালা বাসন, চিনি বাসন কোষণ, চিনির পেয়ালা, কাপ বাসন এবং গামলা, প্লেট এবং চায়ের পেয়ালা, এই ধরনের কিছু ব্যবহার্য জিনিসপত্র এখানে আছে। এখানে আপনার চানতারা যে প্লেটটা দেখা যাচ্ছে এখানে, এটাও সুলতানি আমলের। এখানে চানতারা প্লেট, এটা একটা সময় এই চানতারার যে প্লেট, এটা আমরা বিভিন্ন মসজিদে নকশাকারী যে কাজ হতো, আপনারা দেখবেন যে এখন টাইলস করে তখন এই প্লেটগুলি, এই চিনি থালাগুলি নিয়ে যারা কারিগর ছিলেন এবং মসজিদে যারা নকশা করতেন, মেহরাবে, গম্বুজে, মিনারে, আপনারা খেয়াল করলে দেখবেন যে মুঘলের পরে নবাবী আমলেও, সুলতানি আমলেও দেখা গেছে যে এই প্লেট ভেঙে টুকরো করে, ছোট ছোট টুকরো করে মসজিদের মেহরাবে, গম্বুজে এবং দেয়ালে, মিনারে নকশা করা হতো। এবং এই প্লেট, এটাও আমার দাদি সৈয়দা বিবি সাহেবানীর ব্যবহার্য, এটাকে আমরা স্মৃতি হিসাবে রেখে দিছি। এটাও 200 বছরের ওপরে হয়ে যাবে। এটা আমরা সযত্নে এটাকে রেখে দিছি। এছাড়া এখানে আছে এই প্লেট, এখানে এই প্লেটের বিশেষত্ব হচ্ছে, এটাও আমার দাদি ব্যবহার করছেন। এটাও আমরা যতটুকু জানি যে প্রায় 1200 প্লেট এটা ছিল। তো এখন যেমন ডেকোরেটের দোকান আছেন, রেস্টুরেন্ট বা ভাড়া পাওয়া যায়, তখনকার সময় যাদের পরিবার, বুনিয়াদি পরিবার ছিলেন, তারা তাদের পরিবারের অতিথিদের জন্য ওনারা নিজেরাই এটা সংরক্ষণ করে রাখতেন, অতিথিদের খাবার দেওয়ার জন্য। তো পরে আমাদের এখানে আমরা যৌথ ফ্যামিলি যখন আমরা আলাদা হয়ে যাই, তখন স্মৃতি হিসাবে এই প্লেট আমার ফুপু, চাচা, আমরা সবাই এটাকে নিজেরা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সবাই আমরা আলাদা আলাদা করে ভাগ করে আমরা
এটা নিয়ে যায়। সেই সুবাদে এই প্লেটটা এখনও আমার কাছে আছে। আর এখানে আছে আমার দাদির ব্যবহার্য এটা কাপ বাসন। এটা একদম তার হাতের ব্যবহার্য ছিল, তার জীবদ্দশা একদম উনি এটা ব্যবহার করেন স্মৃতি হিসাবে। উনি বলতেন যে এটা উনি ওনার আম্মার হাতের ছিলেন, আমার দাদির আম্মাজানের হাতের ছিলেন, এটা স্মৃতি হিসাবে আছে। আর এখানে যে প্লেটটি দেখা যাচ্ছে এটা ভেঙে প্রায় 30-35 টুকরার মতো হয়ে গেছিল। পরে আমরা সেটাকে বিভিন্ন আঠা দিয়ে এটাকে যুক্ত করি এবং এটাকে এখনও আমরা এটাকে স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রাখছি। এটাও আমার আম্মা শেখ নীলুফা বেগম তার পরিবার থেকে পাওয়া। এছাড়া এখানে আরও দেখা যাচ্ছে এখানে এটা আমার দাদির হাতের চায়ের পেয়ালা বা চায়ের কাপ। হ্যাঁ, আর এটাও আমার দাদি জানের হাতের ছিল। এখানে বেশিরভাগই হচ্ছে এটাও কাপ বাসন, এটাও আমাদের পরিবারের, আমার আম্মা জানের পরিবারের, আমরা এটাকে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। ছাড়া এখানে আছে চিনিদানি, মানে চিনি রাখার কোপটা, দুধদান, এছাড়া গামলা যেটাকে ফ্রিজ বলে। এখানে আমরা কিছু প্লেট আছে আমাদের এখানে। আর একটু বিষয় হচ্ছে যেটা না বললেই না, এটা হচ্ছে একটা ছোট চিনি মাটির পেয়ালা। এই পেয়ালাটা আমার দাদিকে আমি একদম স্বয়ং ব্যবহার করতে দেখছি। উনি শীতের সময় উনি যখন পিঠা তৈরি করতেন, ভাপা পিঠার সাজ হিসাবে উনি এই চীনামাটির এই পেয়ালাটা ব্যবহার করতেন। অনেকগুলো ছিল আমার হাতে, আমি দেখছি। আমার আম্মারও একটা ছিল, আমার আম্মার নিয়ে ওনার পরিবার থেকে নিয়ে আসছিলেন, আমার নানি জানের পরিবার থেকে। ওনারটা পরে ভেঙে যায়, কিন্তু এটা আমার দাদিকে দেখছিলাম যে এটা দিয়ে উনি ভাপা পিঠা তৈরি করতো শীতের সময়। তো শীতের সময় আমরা যখন যৌথ ফ্যামিলি ছিলাম, উনি নিজের হাতে ভাপা পিঠা তৈরি করতেন এবং এটাকে উনি সাজ হিসাবে ব্যবহার করতেন। অনেকেই মাটির সাজ হিসাবে ব্যবহার করেন ভাপা পিঠার, আমরা দেখছি, কিন্তু উনি এটা ভাপা পিঠার সাজ হিসাবে ব্যবহার করতেন। এখন এটা স্মৃতি হিসাবে আমাদের রয়ে গেছে, আমরা স্মৃতি হিসাবে এটাকে রেখে দিচ্ছি। এখানে যা আছে সব আমাদের দুটি পরিবার এবং 200 বছর, 150 বছর, 100 বছরের ব্যবহার্য বাসন কোসন। এখানে আমরা নিজেদের খুবই মহব্বতের সঙ্গে আমরা এগুলিকে সংরক্ষণ করে রাখছি। আমাদের যারা চলে গেছেন তাদের স্মৃতি এগুলির মধ্যে জড়ায় আসছে। আমরা এগুলিকে অতি সযত্নে মহব্বতের সঙ্গে আমরা এভাবে ধরে রাখছি। আজকে আপনাদের আমি যে জিনিসগুলি আমি পরিচয় করে দিব, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আমাদের এই জায়নামাজ। আপনি একটু কাছে আসলে দেখতে পারবেন, সেটা হচ্ছে এই জায়নামাজটি। এটা আমরা ফ্রেমে বাঁধাই করে রাখছি। এটা অনেক পুরাতন একটা জায়নামাজ, এটাও 100 বছর হয়ে গেছে জায়নামাজটি। আর এখানে যেগুলি আছে সেগুলি হচ্ছে শরবতদানি। হ্যাঁ, এই যে শরবতদানি, এটা একটা শরবতদানি, এটাও শরবতদানি। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন, এটাকে বলা হচ্ছে শরবত পরিবেশন করার গ্লাস, টাই গ্লাস। আর নিচে এটা হচ্ছে একটা প্লিজ আছে, এটাতে এখানে শরবতের মধ্যে শরবত রাখা হতো। এটা শরবত রেখে, এটা বিভিন্ন শরবত রেখে যখন মেহমান আসতো তখন শরবত করে এখানে এটার মধ্যে পরিবেশন করা হতো, এখানে পরিবেশন করা হতো। এখানে একটা শরবতদানি আছে, এটাও শরবতদানি। এগুলি মূলত গ্লাসগুলি হচ্ছে বেলজিয়ামের গ্লাস। আর এটা হচ্ছে পরে, এটা হচ্ছে বন্ধনীটা হচ্ছে রূপার তৈরি। সোয়াদানি আপনাদের দেখাইলাম, শরবতদানি দেখাইলাম। এগুলি সবগুলি 150-200 বছরের ব্যবহার্য। একটি আমার নানি যান আমার আম্মার পরিবার থেকে, আমার দাদি ব্যবহার করেছেন, আমার দাদা ব্যবহার করেছেন। সেই সুবাদে আমার হাতে দেখতে পাচ্ছেন হাতির দাঁতের তৈরি খাঞ্জারের কাভার। এই খাঞ্জারের কাভারটি আমাদের সঙ্গে দীর্ঘদিন আছে।
আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে খানজার কাভারের মধ্যে আছে জালিকারি কাজ, নকশাকারী জালিকারি কাজ। খানজার এদিক দিয়ে প্রবেশ করতো এবং এই জালিকারি কাজের মধ্যে যে ছুরি বা ড্যাগার বলতেছি এই জন্যে যে সবার জন্য বুঝতে সুবিধা হয়, অনেকে খানজার শব্দটা হয়তো বুঝতে সমস্যা হবে। তো ছুরি যখন খানজার যখন এই দিক দিয়ে প্রবেশ করতো, আমি আরেকটু সুবিধার জন্য আমার কাছে আরেকটি খানজার আছে, আমি খানজারটি দেখাচ্ছি। এই খানজারের আমি এই হচ্ছে খানজার এবং এই খানজারের এই দিকটা দিয়ে আস্তে আস্তে এখানে প্রবেশ করতো। তো ওই খানজারটা ছিল আরো লম্বা, আর এই সাইডটা দিয়ে আপনার এই দিকটা দিয়ে আরো চাঁদের মতো বাঁকানো ছিল, এবং এটা যেরকম এখানে বাট দেখতে পাচ্ছেন কাঠের পিতলের নকশা করা বাট, ওটা ছিল হাতের দাঁতের বাট। তো এই জালিকারি কাজ অনেকটা ভেঙে গেছে, ছেলেপেলে খেলতে যে ভেঙে ফেলছে। আর দুর্ভাগ্যবশত আমার বাসা থেকে যেটা হাতের দাঁতের বাটওয়ালা খানজার ছিল ওটা হারিয়ে যায়, আর কাভারটা আমি খুব সযত্ন করে রেখে দিয়েছি। এটারও বয়স মূলত 150-200 বছর হবে, তবে আমি খুব নির্দিষ্ট করে আমি বলতে পারবো না আসলে বয়স কত, তবে আমার পরিবারের এটা ছিল, আমি খুব সযত্নে এটাকে সংগ্রহ করে রাখছি। হাতে যে বক্সটি বাক্সটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চন্দন কাঠের বাক্স, চন্দন কাঠের বাক্স, এবং এটা হচ্ছে একটা সিস্টেম আছে, খোলার সিস্টেম দেখাচ্ছি। তার আগে বলতেছি যে এটা প্রায় 150 বছরের উপরে বক্স, এবং এটা খোলাকে টেকনিক আছে, এটাকে আপনি যদি টান দিয়ে যদি করেন এটা খুলবে না, কোনোভাবে এটা খুলবে না। এখান থেকে যদি আপনার টান দেন, এভাবে যদি টান দেন তাহলে এটা খুলবে। মূলত এটা হচ্ছে একটা আতরের বক্স, এটা আতরের বক্স, আর এই হচ্ছে আতর, এগুলো হচ্ছে আতরদানি। আতরদানি এগুলো প্রায় 150 বছরের উপর হয়ে গেছে, ভিতরে আতর ছিল, কিন্তু আতর ওই আপনার ভিতরে থাকতে থাকতে এটা জমাট বেঁধে গেছে। সে কারণে দেখা যায় কি যে আপনার এই মুখ যে আছে, বন্ধনী আছে, আতরের বন্ধনী খোলা যায় না। সেম এই দুটোর মধ্যে কিন্তু তাই একই, কোনোভাবে খোলা যাচ্ছে না। সেটা হচ্ছে যে এত দিনের আতর, একটা সুবাস একটা কাজ করে নাকের সামনে নিলে, কিন্তু এটা একেবারে মুখ বন্ধ হয়ে গেছে, কারণ ভিতরে আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে আতর এটার ভিতরে যা ছিল এটা শুকা একদম জমাট বেঁধে গেছে, একদম জমাট বেঁধে গেছে। আর এটা হচ্ছে, এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আতরদানি। আতরদানি এটা পুরাটাই রূপার তৈরি, আর এখানে একটা মুখ বন্ধনী ছিল, এটা আতরের যে মুখ থাকে, মুখ খোলা, এখানে একটা ময়ূরের মতো ছিল, এটাকে এখানে প্রেস করলে এভাবে খুলতে, ভিতরে আতর রাখা হতো, এবং প্রেস দিয়ে এটা প্রায় 150-200 বছর, এটা সম্পূর্ণ রূপার তৈরি। এটা এই আতরদানিটা আপনি অনেক জায়গায় দেখতে পারবেন, অনেক জায়গায় বলতে বুনিয়াদি পরিবারের যারা আছে এই রূপার আতরদানি একটা তাদের ছিল, কারণ ঈদের সময় এই স্পেশাল দিনগুলি, যেমন তারপরে হচ্ছে সকালবেলা এই ধরনের অপারেশনগুলিতে তখন এই আতরদানিগুলি বের করা হতো একবার। হ্যাঁ, আর আমার কাছে আছে, এটা হচ্ছে আপনার তেল দান, এটা ক্রিস্টেল পাথর, ক্রিস্টেলটাই পাথর। এটা অনেকে বলে যে এখন যেটা ক্রিস্টেল বের হয়েছে এটা তেল দান, একদম পুরো এটা ক্রিস্টেলের তৈরি, এটা ব্রিটিশ আমলের, আর এটাও ক্রিস্টেলের তৈরি। এটা হচ্ছে নুনদান, নুনদান বলতে হচ্ছে নামকদান, লবণদানি, লবণদানি। এটা আপনার হচ্ছে সবুজ ক্রিস্টেলের করা, আর কি সবুজ পাথরের করা, এটা খুব রেয়ার একটা নামকদানি, মানে নুনদানি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা গ্লাস, এটাও খুব একটা ঐতিহাসিক গ্লাস। এটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে কলকাতা যে নাখুদা মসজিদ আছে, বড় বাজারে বড় মসজিদ যেটা কলকাতায়, এই মসজিদ থেকে একটা সেট আমার দাদির বাবাকে দেওয়া হয়েছিল, ওখান থেকে একটা গ্লাস রয়ে গেছে, হয়তো খুঁজলে আরো পাওয়া যাবে। এটা খুব সুন্দর, এটাও 100 বছর উপরে চলে গেছে, এবং গ্লাসটাও বড় হলে মনে হচ্ছে যে খুব, দেখলে মনে হচ্ছে ওয়েট, আসলে এটা ওয়েট না, একদম খুব হালকা, খুব হালকা একটা গ্লাস। আরেকটা জিনিস আপনাদের দেখে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা টুপি। এই টুপিটা হচ্ছে
এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে যে জরি কাজ করা হচ্ছে টুপিটার মধ্যে, এই টুপিটার মধ্যে যে জরি কাজ, এটার মধ্যে সোনার জরি কাজ আছে, স্বর্ণ দিয়ে এই জরি কাজের সঙ্গে এটা করা হয়েছে। এটাও আমাদের পরিবারে আছে, এটা অনেক বছর আগে। এটা এক্সাক্টলি আমি বলতে পারতেছি না কি এটা ইউজ করছে, তবে এটা আমরা সংরক্ষণ করে রাখছি। আর আমার দুই পাশে আপনারা দেখবেন এগুলিকে বলে প্রাইস প্লেট। হ্যাঁ, প্রাইস প্লেট। যারা ঘোড়ার রেস করতেন, যারা ঘোড়ার রেস খেলতেন, যেমন আমার আম্মার দাদা রেস খেলছেন এবং আমার বড় মামা উনিও রেস খেলছেন। ওনাদের ওই সময় যা রেস খেলতেন ওনাদের তখন এই প্রাইস প্লেটগুলি মেডেল এভাবে দেওয়া হতো। সেই সময় যে প্রাইস প্লেট দুটি আপনি একটু কাছ থেকে যদি আসেন দেখেন যে ঘোড়ার ছবি। হ্যাঁ, আমি যেটা অবজার্ভ করে দেখছি একটা ব্রিটিশদের দিয়ে দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে সুলতানি যুগের ছবি দেখা যাচ্ছে এই প্লেটের মধ্যে। আর অনেকগুলো ছিল বড় বড়, ভেঙে গেছে। তো এটা রেসের জন্য। আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা সামাদান। আর এইটা এখানে পুরো ব্রিটিশদের কোন জায়গার তৈরি, এখানে এই ইসের মধ্যে যেটা প্লে করতে হয় ওখানে আছে। এবং এদিক দিয়ে ক্যারোসিন তেল দিতে হয়, মুখ খোলা যায়, এদিক দিয়ে মুখ খোলার জন্য এদিক দিয়ে আছে। এটা করলে ভিতর থেকে একটা ফিতা আছে, কাপড়ের যে ফিতা আছে, এটা ফিতার ভিতর থেকে বের হয়। তারপরে আগুন দিয়ে, এটা মোটামুটি আগুন দিয়ে জ্বালাইতে হয়। আর এটা তো লালা বা চিমনি যেটাই বলেন, এটাও ব্রিটিশ আমলের। এবং এটার সঙ্গে আরো দুটা ছিল, আমি একটা ঢাকা শাহবাগ মিউজিয়ামে দিয়েছিলাম। এটা মোটামুটি আরো 20 বছর হয়ে গেছে। কিন্তু আসলে মজার বিষয়, দুঃখের বিষয় হচ্ছে যে এইসব মিউজিয়ামগুলিতে বা যারা সংরক্ষণ করেন তারা যখন নেন তখন ওখানে আমরা দর্শক দেখতে পারি, কিন্তু কোথা থেকে এটা প্রাপ্তি স্থান বা কে এটা কোথেকে সংরক্ষণ করা হয়েছে বা কার কাছ থেকে আনা হয়েছে এই ধরনের কোনো ওইখানে আমি দেখি না যে লিখিত থাকে। এক কথা যদি ঢাকা থেকে বলে ঢাকা থেকে প্রাপ্ত এরকম একটা লেখা থাকে, কিন্তু কার কাছ থেকে কোন পরিবার থেকে আনলো সেটা করে না। আমি কয়েকটা বিষয় আমি দেখছি, এই জন্য আমি আর ওই মিউজিয়ামগুলিতে দেওয়ার জন্য আর করি নাই। পেলা বাটি আরো অনেক কিছুই সর্বদানি দিছি, কিন্তু দেখা গেছে যে নাম উল্লেখ করে না, লেখা আছে ঢাকা স্থান ঢাকা থেকে প্রাপ্ত। এই জন্য একটু মনে কষ্ট আছে। আর এটা আমাদের পরিবারের এই ল্যাম্পটা যেটা আছে, এটাকে সামাদানো বলে, এটা ক্যারোসিনেই চলে। এটা অনেক ব্রিটিশ আমলে। এটা আপনারা মিউজিয়ামে বাংলাদেশ জাদুঘর, শাহবাগ জাদুঘর গেলেও দেখতে পাবেন। আর এছাড়া অন্যান্য জমিদার বাড়িতে যেসব মিউজিয়াম হয়ে গেছে, সেটা বুনিয়াদু পরিবার ইনশাআল্লাহ আমি মনে করি অনেকের সেটা আছে। আপনারা একটু দেখে দেখতে পারবেন যে এটা। তো আমি আরো অনেক কিছু আছে, আমি আপনাদের আস্তে আস্তে আরো দেখাই। আজকে আমি কিছু নতুন স্মৃতিময় জিনিস দেখাচ্ছি, একটু কাছ থেকে আসলে দেখতে পারবেন যে আমার হাতে দেখেন, একটু সামনে থেকে আসলে দেখতে পারবেন যে এগুলি হচ্ছে দোয়াতের কলম। দোয়াতান্ত্রিক কলমগুলি, তো এগুলি অনেক আগের। এখানে শুধু কলমই না, এখানে ভিক্টোরিয়া পেন্সিল আছে, যেটা হচ্ছে ভিক্টোরিয়া পেন্সিল মেড ইন ইংল্যান্ড। এটা আমার দাদা ইউজ করতেন ওই সময়, কলকাতাতে পড়াশোনা করার সময় উনি এই দোয়াতের কলমগুলি ইউজ করতেন। এগুলিও ওই সময় ইংল্যান্ডের কোম্পানির তৈরি করা। হ্যাঁ, এই পেন্সিলও ইংল্যান্ড থেকে তখন আসতো, কলকাতা তখন এগুলি হতো না, ইংল্যান্ড থেকে আসতো। আর এটা মোটামুটি হাতে উনি অর্ডার দিয়ে তৈরি করে উনি এটা করছিলেন। হ্যাঁ, এগুলি অনেক পুরাতন, আমি এগুলি খুব স্মৃতি হিসাবে এখানে রেখে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গোলাপদান। এটা মোটামুটি একটু কাছ থেকে দেখবেন যে এটা প্রায় 300-350 বছরের উপরে। এটার উপর আরেকটা মুখ ছিল, নিচে একটা স্ট্যান্ডের মতো লাগানো ছিল, এটা ভেঙে গেছে। তো এটাও গোলাপদান বলতে তো গোলাপ জল যেটা আমরা জানি, সেটা এখানে ঢেলে বন্ধ করে দিত। তখন মেহফিল বা মিলাদ কিয়াম বাসায় হলে, মিলাদ শরীফ হলে তখন এটা ছিটার ব্যবস্থা করতো। এটা অনেক 300-400 বছর পুরাতন হয়ে গেছে, এই জন্য এটাকে আরেকটু মানে সামনাসামনি এভাবে না রেখে একটু সযত্ন করে রেখে দিছি। আরেকটি মজার বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে দুধদান।
এটাকে আপনারা দেখলে অনেকে আসলে নাম জানে না, অনেকে হঠাৎ করে দেখলে মনে করে এটা ছোট একটা বদলি। আসলে এটা হচ্ছে বাচ্চাদের দুধ খাওয়ার দুধদান। আর এই যে এটা হচ্ছে ঢাকনা, এটাকে বলে সারপোষ। সারপোষ মানে সার মাথা, হ্যাঁ সারপোষ। হ্যাঁ এটা এবার বন্ধ করে এখানে বাত লাগানো থাকে। তো এই দুধদানিটা এটা হচ্ছে আমার চাচা শেখ আব্দুল হালিম আজিজ, উনি এটা দিয়ে দুধ খাইছেন। আমি এটা খুব সযত্ন করে রাখছি। ওনাকে আপনার হয়তো চিনবেন, নাট্য ব্যক্তিত্ব এবং নাটক চর্চা করেন। ওনার কিছু নাটকের উপরে বইও আছেন এবং বঙ্গলোক থিয়েটার ফেডারেশনে উনি একটা দায়িত্বশীল অবস্থানেও ছিলেন। সেই কারণে এটাও খুব স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। এটাকে বলা হয় দুধদান। এটা আরেকটা দুধদান আছে, এটা এই দুধদানটাও, এটাও দুধদান, একটু ছোট দুধদান। এটাও আমার বাবা এটা দিয়ে দুধ খাইছে। আর একটু ইন্টারেস্টেড জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এখানে কিছু রেকর্ড আছে, বিভিন্ন রকমের রেকর্ড আছে। তবে এই যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন, এই রেকর্ডটা অনেক আগের। এটা শমশেদ বেগম আর হচ্ছে বেগম আক্তার, উনার গাজাল এখানে আছে। এটা ফেটেও গেছে, আমি রেখে দিছি এই জন্য কারণ আমি নিজে স্বয়ং এই রেকর্ডের যে গাজাল আমি শুনছি বেগম আক্তারের, সেই বিখ্যাত গাজাল মেরে হাম নফাস মেরে হাম নওয়া মুঝে দোস্ত বানকর দাগা না দে। তো গাজালটা এতই মধুময় ছিল, সেই কারণেও এই রেকর্ডে শোনা এই জন্য খুব স্মৃতি হিসাবে রাখছি। এটাও ব্রিটিশ আমলের রেকর্ড, এটাকে খুব সযত্নে রাখা হয়েছে। তো আমি আপনাদের আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের সামনে আরো তুলে ধরব। আমার হাতে যে দলিলটি আছে সেটা হচ্ছে 102 বছরের দলিল। এই দলিলটি হচ্ছে আমার আম্মা শেখ নীলুফার বেগম উনার দাদার করা তৈরি এই দলিলটি। এই দলিলটির বয়স হচ্ছে 102 বছর। এখানে বাংলা সন লেখা আছে 1328 আর ইংরেজি সন হচ্ছে 1922। আর সেই সুবাদে এটার বয়স হয়ে যাচ্ছে 102 বছর। আমি দলিলটি এই জন্য উপস্থাপন করলাম, এই দলিলটি আমার দাদা উনি নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবের কাছ থেকে পত্তনি নিয়ে পারিবারিকভাবে উনি জমিদারি লাভ করছিলেন। এবং যখন উনি এই জমিদারি থেকে উনি ওনার জমিদারিকে প্রত্যাহার করে উনি ওনার 2 সন্তান, আমার নানা জান হচ্ছে শেখ ওমর আলী এবং তার ভাই ছিল শেখ ইব্রাহিম, এই 2 সন্তানকে উনি এই জমিদারিকে তিনি নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবকে হস্তগত করে, তার কাছে হস্তগত করে জমিদারি থেকে উনি প্রত্যাহার করে ওনার ব্যক্তিগত সম্পত্তি উনি এই 2 সন্তানের মাঝে বেলাউজ হেবা করে দেন। বেলাউজ হেবা হচ্ছে আপনার বেলাউজ হেবা বলতে যে 2 সন্তানের প্রতি খুশি হয়ে। আমার নানা এখানে উল্লেখ আছে যে উনি ওনার 2 সন্তানের প্রতি তাদের আচার ব্যবহার এবং তাদের খেদমতে সন্তুষ্ট হয়ে এবং 2টি তাসবিহ এবং 2টি জায়নামাজের বিনিময়ে বেলাউজ হেবা করে দিলেন। আমি এই দলিলটি এই জন্য দেখাতে চাচ্ছি যে জমিদারি পরিবার বা নবাব পরিবার যে বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করছি সেইখানে তো অবশ্যই সেজদা বা একটু দলিলের কিছু আসা দরকার। তো উনি এখানে এই দলিলের মধ্যে উনি 10টা তফসিল করছিলেন, খুব রেয়ার, আমি খুব কম জায়গায় দেখতে পারছি। অনেক দলিল পত্রের মধ্যে আমি এতগুলি তফসিল একসঙ্গে আমি দেখিনি। 10টি তফসিল, এই 10টি তফসিলের মধ্যে উনি তার জমিদারি প্রত্যাহার করে 10টি তফসিল তার ব্যক্তিগত সম্পত্তি 2 সন্তানের মাঝে তিনি বেলাউজ হেবা করে দেন। এবং এরপরে হচ্ছে আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে উনি উনার মানে সম্পত্তির মধ্যে কিছু স্পেশাল জিনিস, আমি এটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে মানে দেখে দেখে আমি বের করছি। 11 নম্বর একটা তাফসিলের মধ্যে উনি ওনার ব্যবহার্য জিনিসপত্রের কথা উল্লেখ করছেন। তো সেই ব্যবহার্য জিনিসগুলি কি কি, সেই এখানে দেখা গেছে যে 35 হাত 25 হাত, বন্ধের ঘর, পশ্চিম ভিটা উত্তর ভিটা এরকম 16-17 ঘর কথা উনি উল্লেখ করছেন। এবং
কার্পেট, হ্যাঁ, এবং নকশি আড়াল বেড়া, তারপরে হচ্ছে আপনার এখানে কাঠের সিন্দুক 11টা, লোহার সিন্দুক দুইখানা, এবং চৌকি 3খান, আর খাট 4খান, টুল 12খান, তামার ডেকসি 31টি, গেটে বদনা 11খান, পিতলের কলস 23খানা, কাঁসরের গ্লাস, বান্দান, পানের বাটা, শিলাপচি, 17টি শিলাপচি বলতে আমরা যে চিলমচির কথা বলি সেটাকে শিলাপচি বলা হয়েছে। 2টি কালো গরু, এই 2টি কালো গরুর বিষয়ে আমি জিজ্ঞেস করছিলাম, এটা নাকি একটা রেওয়াজ ছিল, 2টি কালো গরু ষাঁড়, 2টি কালো রঙের, এখানে দেখছে 2টি ষাঁড় গরু কালো রঙের, 7টি ঘোড়া, 2টি পালকি, নবাব বাহাদুরের দেয়া রূপার খচিত লাঠি, তাখ্ত কেদারা, দোয়াত কলম, সুরাদানি, চিনি গামলা বাসন 13টি, শিলাপচি আবার উল্লেখ করছেন, রূপার তৈরি শিলাপচি 2টি, এবং মখমলের কুর্তা। আমি এই দলিল থেকে এই জন্য পড়লাম যে এই জিনিসপত্রগুলি তখন বুনিয়াদি পরিবারে, নবাব পরিবারে এবং জমিদার পরিবারে ব্যবহার করতেন। আরেকটি দলিল আমি এই দলিল থেকে দিলাম, সেটা হচ্ছে যে উনি এখানে উল্লেখ করছেন যখন উনি এই দলিলটা করেন তখন উনি উল্লেখ করছেন যে জেলা ঢাকা সাব রেজিস্ট্রার ক্যানিগঞ্জ থানার অধীনে জাহাঙ্গীরনগর, ঢাকার পূর্ব নাম যে জাহাঙ্গীরনগর ছিল সেটাও এখানে উল্লেখ আছেন। এবং আরেকটা জিনিস এই দলিলের মধ্যে উল্লেখ করছেন যে উনি নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবের কাছ থেকে পারিবারিকভাবে পত্তনি নেওয়া জমিদারি উনার কাছে এটাকে বাৎসরিক খাজনা আদায় করে উনি এটাকে নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবকে উনার জমিদারি ফেরত দিয়ে উনি ব্যক্তিগত 10টি তফসিলের সম্পত্তির বাৎসরিক খাজনা আদায় করে তিনি বেলাওয়াজ দলিলটি হেবা করেন। এবং আরেকটু উল্লেখ থাকে যে উনি উনার এই জমিদারি 2জন, শ্রীযুক্ত কাসিরুন্নেসা এবং আরেকজন হচ্ছে আপনার শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী, এই 2জন উনার কাছ থেকে উনি এই জমিদারি পত্তনি গ্রহণ করেন এবং এটা নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবের অনুমতি কর্মে উনার এই পত্তনি নেওয়া জমিদারি। তো এই জিনিসটা আমি এই জন্য বলতে চাই যে এই যে 2জন আপনার এখানে লেখা আছে যে শ্রীযুক্ত কসিরুন্নেসা বিবি এবং হচ্ছেন শ্রীযুক্ত বাবু ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী, ওনারা ক্যানিগঞ্জে। তো আমার দাদা যিনি শেকিল চান, উনি ওনার বাবা শেখের বাড়ি ওনাদের পারিবারিকভাবে উনি এই জমিদারি পত্তনিটা গ্রহণ করেছিলেন। একটা বিষয় হচ্ছে যে নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেব উনি তো ঢাকার নবাব আব্দুল গনি পরিবারে, আমি যতটুকু জানি সাস্তারিমুল্লাহ নবাব আব্দুল গনি নবাব হাসানুল্লাহ পরিবারে। তো উনি যখন সেই সময় ক্ষমতাতে ছিলেন তখন এই দলিলটিও যে সাল আমি এখানে দেখতে পেলাম যে দলিলের সাল হচ্ছে আপনার 1922 সনে, এবং 1922 সনে নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেব উনি জীবিত ছিলেন। তো উনি এখানে খুব ক্লিয়ার উল্লেখ করছেন যে উনি উনার জমিদারিকে উনি হস্তগত করলেন এই বিবি কাসিরুন্নেসা এবং হচ্ছে ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী, এই 2জনকে উনি বন্টন করে দিয়ে খাজনা দিয়ে ওইখান থেকে খালাস শুনেন। এটা এই জন্য আমি বললাম যে এই যে নবাবের বিষয়টা, আসলে নবাবের বিষয়টা বা নবাব ফ্যামিলি বা জমিদার পরিবারের একটা আমি ইনফরমেশন আপনাদের দিতে চাই যে একটা কথা চলে আসে যে আসলে নবাব বলতে বুঝায় কি। হ্যাঁ, নবাব বলতে আমরা যেটা সিনেমা বা চলচ্চিত্রে যেটা আমরা ইনফরমেশন পাইছি যে নবাব সিরাজউদ্দৌলা এরকম একটা বিষয় আমরা শুনি, এবং নবাব আসিফউদ্দৌলা মূলত হচ্ছে
নবাব শব্দটা হচ্ছে ব্রিটিশদের দেওয়া। ব্রিটিশদের দেওয়া, এটা 1757 পর থেকে দেওয়া। প্রথম দিকে এটা মুসলমানরা যে ক্ষমতায় ছিলেন তারা ছিলেন নায়েবে, নাজিম, নিজাম, এই ধরনের টাইটেল ছিল তাদের। নায়েব শব্দটা হচ্ছে আরবি, এবং যখন নাকি এই জমিদাররা যারা মুসলমান ছিলেন তাদেরকে এই জমিদারি দেখাশোনার জন্য তাদেরকে নায়েবি বলা হতো, মুসলমানদের নায়েবি বলা হতো। এছাড়া জমিদার শব্দটা হিন্দুরা ইউজ করতেন, জমিদার, হ্যাঁ, জমিদার কি বলে, জমিদার কালীনারায়ণ চৌধুরী, এরকম ভাবে ওনারা জমিদার শব্দটা বেশিরভাগই হচ্ছে যে হিন্দুরা ইউজ করতো। মজার বিষয় হচ্ছে যে জমিদার কথাটা শুনলেই মানুষ মনে করেন যে হিন্দুরাই জমিদার ছিল, মুসলমানরা কোনো জমিদার ছিলেন না, এরকম একটা বিষয় পাওয়া যায়। কিন্তু আসলে তা না, মুসলমানরাও জমিদার ছিলেন। তবে ব্রিটিশরা পরে এই ধরনের টাইটেলগুলি দিয়ে নবাব, নায়েব থেকে তারা নবাব, তারা এই অফিসিয়ালি আনঅফিসিয়ালি যখন নাকি এটা ছিল না তখন এটাকে আপনার নবাব টাইটেলটা দেওয়া হয়। নবাব টাইটেলটা দিয়ে তারা মুসলমানরা নবাব টাইটেলটা সুন্দর গ্রহণ করে, কিন্তু জমিদাররা কিন্তু গ্রহণ করে না। জমিদাররা তাদের ওই যে আরবি শব্দ নায়েব ওখান থেকে আসছে, এই জন্য নবাব শব্দটা তারা গ্রহণ না করে তারা জমিদারটা গ্রহণ করেছেন। এবং যেমন রায় বাহাদুর, খান বাহাদুর মুসলমানদের টাইটেল ছিল, এটাও ব্রিটিশদের দেওয়া। এবং রায় বাহাদুর যেটা ছিল এটা দেখবেন আপনি অ্যাভেলেবেল, রায় বাহাদুর এই শব্দটা আপনি হিন্দুরা গ্রহণ করছেন। এই ধরনের টাইটেল থেকে এই নামগুলি চলে আসছে। এখন নবাব যে বিষয়টা, আমি একটা বিষয় ক্লিয়ার করি যে নবাব পরিবার বলতে আমরা যদি দেখি, আপনারা খেয়াল করবেন যারা আমি যে বিষয়গুলো ইনফরমেশন দিচ্ছি, যে বাংলাদেশের মধ্যে দেখবেন যে টাঙ্গাইলে যেমন আছে আব্দুল জব্বার, উনি টাঙ্গাইলের নবাব। বরিশালে হচ্ছে আপনার মুয়াজ্জেম চৌধুরী, তারপরে সিলেটে হচ্ছে নবাব আলী আমজাদ চৌধুরী, হ্যাঁ, কুমিল্লাতে হচ্ছে নবাব ফাইজুন্নেসা, হ্যাঁ, এভাবে এই নবাব ফাইজুন্নেসা, এভাবে কিন্তু ব্রিটিশদের দেওয়া এই টাইটেলগুলি ছিল। এবং নবাব আব্দুল গনি এবং নবাব সলিমুল্লাহ, নবাব হাবিবুল্লাহ বাহাদুর সাহেবের যেসব কথা বলা হয়, এখানে আবার নবাবদের মধ্যে হেড অফ স্টেট ছিল। এই যে পত্তনি নিয়ে জমিদারি, হ্যাঁ, একই জায়গায় এই কালীগঞ্জে অনেকগুলো জমিদারি, এক একজন জমিদারি। পত্তনি বলতে লিজ দেওয়া আর কি। এখন যেহেতু লিজ দেয় না, তখন এটা লিজের বিষয়টা ছিল যে আমি হেড অফ স্টেট থেকে এভাবে আমি কি করবো। ব্রিটিশরা যেভাবে চালাইছেন, ব্রিটিশদের হাত থেকে নবাবরা এভাবে লিজ নিছেন, তারা আবার ছোট ছোট করে পত্তনি দিয়ে এভাবে জমিদারি, নায়েবদের, নবাবদের এভাবে টাইটেল দিয়ে তারা জমিদারি পালন করছেন, জমিদারি এটা ওনারা জমিদারি করছেন। তো এটা হলো একটা বিষয়। আর আরেকটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে যে ঢাকার নবাব যিনি আছেন তারও আগে একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ভাওয়াল, ঢাকার নবাব আবার কারা? ঢাকার নবাব কিন্তু অনেক নবাব আছে, হ্যাঁ, যারা ছোট ছোট পত্তনি নিছেন। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ময়মনসিংহের ঢাকার আমরা যেটা জানি যে কালীনারায়ণ চৌধুরী, জমিদার কালীনারায়ণ চৌধুরী, আর ওদিক দিয়ে হচ্ছে আপনার কালীনারায়ণ চৌধুরীর ছেলে হচ্ছে আপনার ভাওয়াল রাজা, হ্যাঁ, ভাওয়াল রাজা যিনি ছিলেন, ভাওয়াল রাজার কালীনারায়ণের চৌধুরী কিন্তু উনার কিন্তু এটা এই জমিদারি ছিল না। তার আগে কিন্তু এটা মহেন্দ্র মির্জা হচ্ছে এই ময়মনসিংহ এবং ঢাকার স্টেট ছিলেন। উনার কাছ থেকে ব্রিটিশরা নিয়ে এই কালীনারায়ণ চৌধুরীকে এই জমিদারি দিয়েছে। যে ভাওয়াল রাজা যেটা বলা হয়, হ্যাঁ, এই ভাওয়াল রাজা যেটা আমরা জানি, আপনারা হয়তো যারা ইতিহাস নিয়ে পড়ছেন তারা জানবেন, ভাওয়াল রাজার যেই রাজা সন্ন্যাসী সিনেমা হয়েছিল উত্তম কুমারের, উনি হচ্ছে এই তখন এটাকে সবাই বলতো যে এই ঢাকার হিন্দুদের সম্পত্তি, এটা হিন্দুদের সম্পত্তি, ঢাকার সম্পত্তি হচ্ছে ভাওয়াল রাজার সম্পত্তি। আসলে এটা পরের পার্ট, এটা পরের অংশ। কিন্তু আগে কিন্তু মহেন্দ্র মির্জা, যিনি আমরা যতটুকু জানি যে তার পরিবার এই সাতরজাতে ঢাকার নবাব ছোটন সাহেবের পরিবার, যেটা আমি যতটুকু শুনছি আমার দাদা দাদি যখন বেঁচে ছিল তখন ওনারা, আপনারা জানেন যে যারা আহলে বায়াত করে তারা 10ই মুহররমটাকে তারা পালন করেন। তো আমার দাদা দাদি তখন এই সাতরজাতে নবাব ছোটন সাহেবের বাড়িতে
এবং আরেকটা কি ওয়াকফ আছে ওখানে, ওনারা এটা পালন করার জন্য ওখানে যেতেন। তো সেটা সেটা বিষয়ে আমি বলতেছি না, আমি যেটা বলতেছি যে নবাব এবং নায়েব শব্দটা আপনাদের আমি একটা ক্লিয়ার করলাম। আর আমার দাদার আমার আম্মার দাদা, ওনার আমার যে নানুর বাড়ি, সেটা আমি আমার জীবদ্দশায় দেখছি যে আমার নানুর বাড়ির সামনেই একটা কাচারি ঘর ছিল, আমরা শুনতাম, এবং কাচারি ঘরের সামনে কিছু ঘোড়া বাঁধার জন্য এরকম তামার রিং মাটিতে গাঁথা ছিল। এটা আমি আমার চোখে দেখছি। যারা আমার আত্মীয় স্বজন ভিডিও দেখবেন তারা হয়তো এই জিনিসটা স্মরণ করবেন। এই কাচারি ঘরকে তারা বাংলা বলতো, হ্যাঁ বাংলা বলতো, যে বাংলা ঘর। এই কাচারি ঘরে সেখানে খাজনা আদায় করা হতো। এটা আমার জীবদ্দশায় আমি দেখছি যে অ্যাভেলেবেল, এটা সবার বাড়িতে ছিল না। এই কাচারি ঘরেই তখন ওই সময় খাজনা আদায় করতো। তখন আমার ওই সময় তো অবশ্য জ্ঞান ছিল না, কিন্তু আমি পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে কাচারি ঘর যেখানে থাকে যাদের বাড়ির সামনে, তারাই এই জমিদারি পত্র নিয়েছিল বলেই তাদের ব্যক্তিগতভাবেই, আমরা যেরকম তাফসিল অফিসে যাই খাজনা অফিসে খাজনা দেওয়ার জন্য, তখন এই খাজনা পরিশোধ করার জন্য সেই কাচারি ঘরে আসতো। সেইটা আমি আমার নানার বাড়িতে আমি আমার জীবদ্দশায় আমি দেখছি। তো আমি এটাকে আপনাদের ক্লিয়ার করলাম। আর আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার কাছে দেখতে পারবেন একটু সামনে আসলে, যে এটা হচ্ছে ফার্সিতে লেখা আছে। ফার্সিতে লেখা আছে, এখানে লেখা আছে যে, আমি বাংলাতে বলি, সেটা হচ্ছে যে সৈয়দা আমিনার উপরে আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষণ করুন। এটা হচ্ছে আমার দাদি, যিনি আম্মা জান ছিলেন, ওনাকে এটা দেওয়া হয়েছিল। এটা প্রথম সোনার তৈরি ছিল, তারপর রূপার তৈরি ছিল এই ফলকটা, এরপর আস্তে আস্তে এটা তামার তৈরি ছিল। এটা আমি রেখে দিছি। এটার একটা ইতিহাস আমি বলি, সেটা হচ্ছে, তার আগে বলার আগে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমি আমার দাদি নবাবজাদি সৈয়দ সাহেবানী, উনার পরিবার সম্বন্ধে আপনাদের কিছু বলি। সেটা হচ্ছে, উনি মূলত হচ্ছে ভারতের ইন্ডিয়ার উত্তরপ্রদেশ, যেটা লখনৌতে ওনার মূলত হচ্ছে, ওনার দাদার বাড়ি হচ্ছে লখনৌ। তো 1857 সালে যখন সিপাহী বিপ্লব হয়, তখন উনার যে দাদা ছিলেন, ওনার দাদার নাম ছিলেন সৈয়দ আলী হায়দার ওরফে নূর বক্স। উনার দাদা, আমার দাদির দাদা, তখন যখন এই সিপাহী বিপ্লব হয় বাহাদুর শাহ জাফরের সময়, তখন ওনারা ব্রিটিশ আমলেই, যখন ব্রিটিশদের আন্ডারে ছিলেন যেসব নায়েবরা ছিলেন, সেটার মধ্যে এই আমার দাদির দাদা যান হচ্ছে সৈয়দ আলী হায়দার ওরফে নূর বক্স, ওনারা কিছু নবাবরা ওনারা এটাকে বিদ্রোহ ঘোষণা করেন ব্রিটিশদের বিরুদ্ধে। যে সিপাহী বিপ্লব বলা হয় 1857, তখন তারা বিদ্রোহ ঘোষণা করেন, এবং যার যার বাড়ির ওপরে তারা ওই স্বাধীনতার যে নিশান পতাকা, এটা উড়িয়ে দেন। তো এটা ব্রিটিশ সরকার যখন জানতে পারেন, তখন তারা অনেক নবাবদের তারা গুম করেন এবং ফাঁসিতে ঝুলায় দেন, ফায়ার করেন, হ্যাঁ এই কাজটা করেন। আর এই সুবাদে আপনারা এটা জানবেন যে, আমাদের যে ঢাকায় সদরঘাটে যে ভিক্টোরিয়া পার্ক বলে, এটা কিন্তু বাহাদুর শাহ পার্ক। এটা আগে বাহাদুর শাহ পার্ক ছিল। এই ভিক্টোরিয়া পার্কও কিন্তু 1857 সালে, আমি যতটুকু জানি, যে এইখানেও কিন্তু অনেক নায়কদের এবং যারা নাকি বিদ্রোহ ঘোষণা করছিল, তাদের এখানে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছিল। তো তখন উনি যখন বিদ্রোহ করছিলেন, তখন উনাকে গুম করা হয়েছিল, উনাকে গুম করে দেওয়া হয়েছিল। এবং উনি বুঝতে পারছিলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে, তখন উনি উনার যে সন্তান ছিলেন, সেই সন্তান হচ্ছে আমার দাদির বাবা, ওনার নাম হচ্ছেন সৈয়দ রবিউল আউল বক্স। উনি তখন খুবই অল্প বয়স ছিলেন, 11-12 বছরের ছিলেন। তখন ওনার নামে উনি একটা উইল করেছিলেন যে, আমার পরে, ওনার একটাই ছেলে ছিলেন, যে আমার পরে এই নায়েবের বিষয় এবং জমিদারির বিষয় এটা উনি দেখবেন। কিন্তু যখন ওনাকে গুম করা হয় এবং ওনাদের বাসায় এবং অনেক বাড়িতে বাড়িতে আগুন ধরায় দেওয়া হয়, এবং ওনারা তখন এই লখনৌ থেকে, ওনারা তখন ওই লখনৌকে ত্যাগ করেন। ওখান থেকে তারা পালিয়ে এসে কলকাতা থেকে হাওড়াতে আসে। এটা হচ্ছে আমার দাদির দাদা জানের ইতিহাস। এবং ওনারা ওই সময় তারা মোটামুটি আত্মগোপন করেন এবং হাওড়াতে তারা স্থায়ীভাবে
বসবাস করেন। আর যখন হাওড়াতে বসবাস করেন আপনারা হাওড়াতে কারবালার একটা মাঠ আছে, ওখানে আপনার একটা ইমামবাড়া আছে, হোসনি দালান আছে, এটা সিয়া সম্প্রদায়ের আছে। এটার ঘটনা এই জন্য বললাম। আর এখানে যে লিখিত বিষয়টা আমি দেখালাম সেটা হচ্ছে যখন আমার এই দাদি এবং দাদির বাবা ওনার আম্মাকে সহ ওনারা যখন নাকি এখানে হাওড়াতে আসছিলেন, তখন এখানে যখন বসতি স্থাপন করেন তখন আমার দাদির যে আম্মাজান ছিলেন ওনাদের এখানে অনেক বড় একটা জমিদারি ছিলেন, অনেক সম্পত্তির ওনারা মালিক ছিলেন। তখন ওই কারবালার মাঠ যে ছিল, কারবালা মাঠের ওখানে যে হোসনি দালান করা হয় বা সিয়াদের জন্য যে ইমামবাড়া করা হয়, সেটা করার সময় কিছু জায়গা শর্ট পড়ে গেছিল, স্বল্প জায়গার কারণে ওটাকে করা যাচ্ছিল না। তখন আমার দাদির আম্মা এই যে সৈয়দা আমিনা, যেটা আমি এখানে আপনাদের বললাম, এই সৈয়দা আমিনা উনি ওনার কাছে আসেন এবং বলেন যে আমাদের কিছু জায়গা দেওয়ার জন্য, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি তাজা রাখবেন, এটা ওনাকে বলেন। কিন্তু আমার দাদিরা এবং আমরা সবাই সুন্নি, সেহেতু ওনারা একটু ভয় পাইছিলেন যে ওনারা দিবে কিনা। কিন্তু উনি বলেন যে যেহেতু আমি আহলে বাইয়াতকে ভালোবাসি, আহলে বাইয়াতকে মহব্বত করি, সুতরাং আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি হোসনি দালানের জন্য এই জায়গাটা ছেড়ে দিলাম, আমি এই ইমাম বাড়ার জন্য আমি জায়গাটা ছেড়ে দিলাম। সেই সুবাদে ওনাদের পারিবারিকভাবে এই সম্মাননাটা দেওয়া হতো, আমার এই দাদির আম্মাকে দেওয়া হতো, সৈয়দা আমিনাকে। এইখানে ওই সময় উর্দু না, আরবি না, এখানে ফার্সি ভাষায় লেখা আছে, আমি বাংলাতে বললাম যে তখন ওনাকে এটা সম্মান করে এই মহরম মাস যখন আসতেন তখন ওনাদেরকে সম্মানের সঙ্গে দেখার জন্য, এটা প্রতি বছরে কোন সময় করতে এটা আমি জানি না, তো এটা নাকি ওনাকে দেওয়া হইতো। অনেক সময় চান্দির ছিল, ওই ফ্লকটা সোনার ছিল, এটা তামার আছে, এটার মধ্যে ওনাকে সম্মানিতভাবে ওনাকে একদম ডেট তারিখ দিয়ে উল্লেখ করে ফার্সি ভাষা এখানে লেখা আছে যে সৈয়দা আমিনার উপরে অশেষ রহমত ও শান্তি, আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। এই কারণে তাকে এটা গিফট করা হতো। তারপরে একটা সময় আমার দাদি এখানে চলে আসেন, আমার দাদার বিয়ের সুবাদে। আমার দাদা কলকাতায় পড়াশোনা করতেন এবং আমার দাদি যানকে বিয়ে করেন এবং 47-এ দেশ ভাগের পরে আমরা এই বাংলাদেশে চলে আসে। আমার দাদা এই বাংলাদেশে এবং আমার দাদা ওখানে যখন রায়তের সময় চলে আসেন, এসে এইখানে বসতি স্থাপন করেন, প্রথমে ওয়ারিতে, তারপরে কেরানীগঞ্জে এখানে ওনার দাদার বাড়ি ছিল, তারপরে উনি এই ওয়েস্ট নাখালপাড়া, এখানে আমরা আমার দাদিকে এইখানে আমার দাদা দাদি আমরা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করি। এছাড়া আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা বেশিরভাগই ইন্ডিয়াতে আছেন এবং করাচিতে আছেন। আমি এই ইনফরমেশনটা দিলাম। আর আমার হাতে একটু কাছ থেকে দেখতে পারবেন যে বাহাদুর শাহ জাফর উনার সময়কার এই মোহর আমার কাছে আছে। এটা আমার দাদি জানের কাছে ছিল, এটা আমার দাদির কাছে ছিল। আমি এটা আমার দাদির কাছ থেকে এটাকে আমি রাখছি, এখানে লেখা আছে অনেক কিছু ওই সময়কার। আর এটাও আমি আমার আম্মার পরিবার থেকে এই মুহূর্তটা আমি সংগ্রহ করি। আমি আমার এই বিষয়গুলি যখন আমার দাদি মারা যান, আমি যখন ইন্ডিয়াতে যাই, লখনৌতে যাই, তখন নবাব সৈয়দ জাফর মীর আবদুল্লাহ সাহেব, নবাব সৈয়দ জাফর মীর আবদুল্লাহ সাহেবের বাড়িতে আমি গেছিলাম এবং ওনার সঙ্গে আমি লখনৌতে যে ওখানে আমি কথা বলি এবং আমার দাদির বিষয় নিয়েও আমি এখানকে দলিল নিয়ে যাই, কিছু পেপারসও আছে, এগুলি আমি নিয়ে যাই। তখন ওনার সঙ্গে কথা বললে উনি তখন আমাকে এই লখনৌতে ঘুরান, ওল্ড লখনৌ, এবং হজরতগঞ্জ নামে একটা জায়গা আছে, উনি আমাকে সেখানে নিয়ে যান এবং উনি ইনফরমেশন দেন যে এইসব বাড়ি দলিল দস্তাবেজ সব পুড়িয়ে ফেলা হয়েছে, এখানে আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমি হজরতগঞ্জের কথা বলছি, পরে আমাকে উনি হজরতগঞ্জে নিয়ে গেছেন এবং আমার দাদির যিনি দাদা ছিলেন সৈয়দ আলী হায়দার
ওরফে নূর বক্স, ওনার কথা বলার পরে উনি বললেন যে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এই যে নবাব বা জমিদারি বিষয়টা তো আসলে এক এক সময় এক এক টাইটেল বা শাসক ক্ষমতা আসেন বা যেটাই হোক না কেন, লখনৌ এমন একটা জায়গা যখন আমি গেছি সেখানে আমরা যেমন একটা মহল্লাতে থাকি, মহল্লাতে আমাদের 20টা বাড়ি থাকে, ওই লখনৌ শহরে ঢুকলে কিছু এলাকায় আছে যে একের পর এক শুধু নবাবদেরই বাড়ি। এটা নবাবদেরই, লখনৌ নবাবের শহর। হ্যাঁ, লখনৌ হচ্ছে নবাবদের শহর, নবাবরা এখানে বসতি স্থাপন করছিলেন। একজন নবাব না, শয়ে শয়ে শত শত নবাবের বাড়ি এখানে ছিলেন এবং তারা ব্রিটিশদের আন্ডারে এই নবাব উপাধি নিয়ে তারা এখানে ছিলেন। তো আমি আপনাদের ইনফরমেশনগুলি জানালাম এই জন্যই যে দলিল বা সেজদা চায় মানুষের, যেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো কিছু দলিল বা সেজদা চায়। সেজদা না হলেও, দলিল না হলেও মানুষ তার বড় দলিল তার মুখে, আমরা জানি যে মুখের একটা ইতিহাস আছে, মুখের একটা সংবিধান আছে, লিখিত একটা সংবিধান আছে, মৌখিক একটা সংবিধান আছে। আমি আমার পরিবারের অনেকের কাছ থেকে না, আমার দাদি এবং আমার আম্মা তাদের পরিবার থেকে জানা যতটুকু আমি যে জানতে পারছি ততটুকু আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আর সেটা মানে এমন একটা বিষয় যে আমাকে অনেকে অনেকবার জিজ্ঞেস করছে যে আসলে এরকম নবাবী পরিবারে বা আস্তে আস্তে যে এরকম হয়ে যাচ্ছে জমিদারি পরিবাররা, যাদের চিহ্নই নাই, সেই জায়গায় কোনো দুঃখ কষ্ট আছে কিনা। তা আমার কোনো ফিলিংস নাই, কোনো দুঃখ কষ্ট নাই। আমি আমার দাদির মুখে শুনতাম যে আমার দাদি বলতে চাইতো, বলতে উনি ভয় পেত, কারণ উনি দেশভাগ দেখছেন, ভারত পাকিস্তান দেখছেন, বাংলাদেশের 71 দেখছেন, আর অন্য অন্য স্বৈরাচারী আন্দোলন দেখছেন, অনেক যুদ্ধ বিগ্রহ দেখছেন। উনি একটা ভয় পেতেন এবং উনি ওনার পরিবার থেকে যেটা উনি শুনতে পারছিলেন যে ওনার দাদাকে গুম করা হয়েছিল, সেটাও একটা ভয় তার মধ্যে ছিল। উনি কোনোদিন প্রকাশ করতেন না, কোনো কিছু প্রকাশ করতেন না। আমি হয়তো আমার ভাগ্য নসিব ভালো, আমি ওনার কাছে অনেক ছিলাম, আমি অনেক কিছু ওনার কাছ থেকে জানতে পারছি, যেটা তার সন্তানরা, আমার বাচ্চাচারা যারা ছিলেন তারাও হয়তো অনেক কিছু জানতে পারেনি, অনেক কিছু সংগ্রহ করতে পারেন নাই, অনেক কিছু গোপন রাখা ছিল। তবে আমি আমার দাদিকে আমি বলতাম যখন যে ওনার কোনো কষ্ট আছে কিনা, তখন উনি উর্দুতে একটা কথা বলতেন যে গমে হোসেন জিয়াদা হ্যায় और जिंदगी कम है, गमे হোসেন জিয়াদা है और जिंदगी कम है। এটাকে আরো সুন্দর করে উনি বলতেন। তা আমি এটার যেটা অনুবাদ পাইছি সেটা হচ্ছে কারবালার ঘটনা, ইমাম হোসেনের পরিবার যেভাবে শহীদ হয়েছেন, এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না, সেই তুলনায় আমাদের জীবন বা জিন্দেগি কিছুই না। এই জন্য উনি বলছেন যে গমে হোসেন জিয়াদা है और जिंदगी कम है।